সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনারা জানেন এবছর সাক্ষ্য আইন 1872-এর সার্ধশতবর্ষ পূর্তি হয়েছে। তো সার্ধশতবর্ষে সাক্ষ্য আইন 1872 এই শিরোনামে আমরা একটা সিরিজ আলোচনা চালাচ্ছি। আজকে তার দ্বিতীয় পর্ব। ইতিপূর্বে প্রথম পর্বে আমরা এই সাক্ষ্য আইনের সাথে পরিচয় করে দেওয়া হয়েছে। একজন বিচারক সেখানে তার দৃষ্টিভঙ্গি থেকে, তার পার্সপেক্টিভ থেকে আলোচনাটা করেছেন। আজকে আমাদের দ্বিতীয় পর্বের বিষয় বাস্তব অভিজ্ঞতার আলোকে সাক্ষ্য আইন 1872। আজকে আমাদের মাঝে বক্তা হিসেবে উপস্থিত আছেন একজন বিশিষ্ট আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB পাশ করেছিলেন, তারপর LLM করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে, এরপর MMS ইন ক্রিমিনোলজি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট থেকে। বক্তাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জহির, এবং দর্শকদেরও স্বাগতম। আমরা কি শুরু করতে পারি? জি জি, প্লিজ। ধন্যবাদ। তো আমরা এই আলোচনাটাকে 3টা পর্বে ভাগ করতে চাই। প্রথম পর্বে আমরা ভূমিকামূলক কিছু আলোচনা করব এবং সেখানে গত পর্বেরও কিছু বিষয় থাকবে। দ্বিতীয় পর্বে মূল আলোচনা, তৃতীয় পর্বে বইয়ের বাইরে নামে আমরা একটা ভাগ রেখেছি। সেখানে আমরা কিছু প্রাসঙ্গিক বিষয়, যেটা সচরাচর আমাদের বই পুস্তকে থাকে না, কিছু প্র্যাকটিক্যাল পরামর্শ দেবেন তরুণ বা ভবিষ্যৎ আইনজীবীদের উদ্দেশ্যে। তো আমরা প্রথম পর্বে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে উকিল হিসেবে সফল হতে চাইলে সাক্ষ্য আইন সম্পর্কে কতখানি পারদর্শিতা থাকা দরকার? উকিল হিসেবে বা আইনজীবী হিসেবে সফল হতে হলে সাক্ষ্য আইনে কতটুকু পারদর্শিতা থাকা দরকার, এই প্রশ্নটা খুব সম্ভবত আমি উত্তর করতে পারবো না। কারণ হচ্ছে আইনজীবী হিসেবে আমি অন্তত এখনো সফল হইনি। সো আইনজীবী হিসেবে যখন একজন মানুষ সফল হবে, তখনই এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়ার তার অডাসিটি থাকা উচিত। তো আমি যারা এই প্রশ্ন উত্তর দিতে পারবেন, যারা সিনিয়ররা বা অভিজ্ঞ, যারা আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ, তারা খুব সম্ভবত এখন কোন একটা গুরুত্বপূর্ণ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য প্রস্তুতি নিতে ব্যস্ত। তো এই কথাটা বললাম এই কারণে যে এই যে আমি একটা ধারণা করে নিলাম যে একজন অভিজ্ঞ আইনজীবী হয়তোবা এখন তার ব্রিফ নিয়ে ব্যস্ত, এটা হচ্ছে একটা প্রিজাম্পশন বা অনুমান। এই প্রিজাম্পশন বা অনুমানটাও আমাদের এই সাক্ষ্য আইনের মধ্যে চলে আসবে। তা আপনি যেহেতু আপনি হোস্ট, আপনার অনুমতি নেই বলি যে আমাদের আসলে এটা তো লেকচার না প্রথাগত ভাবে, আর আসলে একটা সম্ভাবনা 1 ঘন্টার মধ্যে 40 মিনিট বা 1 ঘন্টার মধ্যে একটা এত বড় একটা বিষয় কভার করা। তো আমরা খুব সম্ভবত একটু আড্ডার ছলে যদি কথা বলি তাহলে বোধহয় সবচেয়ে ভালো হয়। সো যদি একজন সফল বিজ্ঞ আইনজীবী যদি এই প্রশ্নটার উত্তর দিতেন, সেটা একটা প্রত্যক্ষ একটা সাক্ষ্য হতো বা একটা মূল সাক্ষ্য হতো। আর আমি শুনেছি সিনিয়রদের কাছ থেকে যে ভালো আইনজীবী হতে হলে সাক্ষ্য আইন জানতে হয়, এবং আমি বইয়ে পড়েছি যে ভালো আইনজীবী হতে হলে সাক্ষ্য আইন ভালো জানতে হয়, এবং আমি কিছুটা দেখেছি সিনিয়রদেরকে যে যারা ভালো আইনজীবী তারা সাক্ষ্য আইন সম্পর্কে খুব ভালো জানেন। তো এই হিসেবে আমি উত্তর দিচ্ছি যে হ্যাঁ, একজন ভালো আইনজীবীর জন্য অবশ্যই সাক্ষ্য আইনের দক্ষতা এবং সাক্ষ্য আইনের জুরিসপ্রুডেন্সিয়াল যে ব্যাপারটা সেটা জানা থাকা দরকার, এবং বিশেষত একজন ট্রায়াল আইনজীবীর জন্য এটা খুবই বেশি জরুরি। একজন যিনি প্রত্যক্ষ সাক্ষ্যটা গ্রহণ করছেন ট্রায়াল কোর্টে, সেটা সিভিল সুট হতে পারে, ক্রিমিনাল কেস হতে পারে, সেই মামলাগুলোর জন্য একজন আইনজীবীর সাক্ষ্য আইনে অধিকতর পারদর্শিতা বেশি প্রয়োজন। ধন্যবাদ। যেহেতু আমরা আরো সিনিয়র আইনজীবীদের মানে দেখা পাচ্ছি না, ক্যানট বি ফাউন্ড, সুতরাং এভিডেন্স অ্যাক্ট 1872 এর সেকশন 32-33 অনুযায়ী তাদের সাক্ষ্য আমরা সরাসরি নিতে না পারলেও এই ক্ষেত্রে হেয়ার্স এভিডেন্স নেওয়া যেতে পারে। সুতরাং আপনি এই ক্ষেত্রে হেয়ার্স এভিডেন্স দেওয়ার যোগ্য। জি জি জি, ধন্যবাদ। তো এর পরের প্রশ্ন হচ্ছে যে আমরা এটা হচ্ছে সার্বিকভাবে আপনি আমাদেরকে এই এভিডেন্স অ্যাক্ট 1872 এর একটা জিস্ট আমাদের সামনে তুলে ধরুন। কি প্রমাণ করতে হয়, কিভাবে প্রমাণ করতে হয়, কে প্রমাণ করেন ইত্যাদি। জি ধন্যবাদ।
আপনি একটু যদি অনুমতি দেন, আমি আসলে এই প্রশ্নের বাইরে গিয়ে কিছু কথা বলতে চাই যে সাক্ষ্য কেন দরকার, বা এই যে মামলা মোকদ্দমা বা আইন আদালত কেন দরকার। তো এইটা আসলে ধরেন আমি স্পেশালি কোভিড পিরিয়ডটাতে যখন আমরা একটু আমাদের কোর্ট কাছারি বন্ধ ছিল, বা যারা খুব প্রোডাকশন বা বিজনেস বা ধরেন অন্য কোনো পেশাতে জড়িত, তারা প্রায়ই বলেন যে আইন আদালতের বিষয়টা এত 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 দরকার কি, মানে তারা একটু ডিমিন করেই বলেন কথাটা। বা ধরেন আমরা যে আজকে সাক্ষ্য নিয়ে কথা বলা শুরু করেছি, সেটা অনেকের কাছে মনে হতে পারে যে দিজ আর টু টেকনিক্যাল এবং একটু আননেসেসারি। এখন কথা হচ্ছে যে আইন আদালতটা কেন দরকার বা সাক্ষ্যটা কেন দরকার। সাক্ষ্যটা দরকার এই জন্য যে একটা মামলা প্রমাণ করার জন্য সাক্ষ্য হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। সাক্ষ্য বা এভিডেন্সের মাধ্যমে একটা মামলা প্রমাণ করতে হয়। এখন প্রশ্ন আসতে পারে যে একটা মামলা কেন প্রমাণ করা দরকার বা এই আইন আদালতটা কেন দরকার। সুশাসনের জন্য ন্যায় বিচার দরকার, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমরা যদি একদম এটা হয়তো আমাদের সাক্ষ্য আইনে যে 1872 সালের যে স্কোপটা, সেখানে আমি কিন্তু আপনার অনুমতি নিয়ে একটু ডেভিয়েট করে এসেছি, আমি বেশি সময় এখানে নিব না। কিন্তু এটা আমাদের সবার একটু ভিতরে, যারা আমার আইনের সাথে জড়িত, সবার একটা জুরিসপ্রুডেন্সিয়ালি একটু ক্লিয়ার হওয়া দরকার যে আইন আদালত কি আসলেই আননেসেসারি কিনা, বা এই যে সাক্ষ্য নিয়ে আমরা যে কথা বলছি বা এগুলি কি খুব বেশি অপ্রয়োজনীয় কিনা। তো যখন আমরা যদি সভ্যতার ইতিহাস দেখি, সেটা রোমান সভ্যতা বলেন, আপনি পরবর্তী সময়ে ইন্ডিয়ার যে সভ্যতা অথবা অটোমান সাম্রাজ্য, সব জায়গায় আমরা যেটা দেখতে পাই যে যখনই একজন শাসক অনেক যুদ্ধে জয়লাভ করে, উনি কিন্তু পরবর্তী পদক্ষেপটা গ্রহণ করা হচ্ছে সুশাসন নিশ্চিত করার জন্য, অর্থাৎ দেশের অভ্যন্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ন্যায় বিচার মানে হচ্ছে যে একই ধরনের বিচার। মিস্টার জহিরের জন্য যে বিচার, সেটা মুনতাসিরের জন্য বিচার। মিস্টার জহির হয়তো অত্যন্ত সম্মানিত ব্যক্তি, মুনতাসির হয়তো অতটা না, কিন্তু দুইজনের বিচারের নীতিটা একই থাকতে হবে। দুইজনের বিচারের ফলাফলটা একই যদি হয় অপরাধ, বা একই যদি হয় সার্কামস্টেন্সেস, তাহলে ফলাফলটা সেম হতে হবে। এটা একটা দেশকে বা একটা জাতিকে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্যই হচ্ছে সাক্ষ্য আইনটা এত বেশি গুরুত্বপূর্ণ, যে আপনি যে একটা মামলা প্রমাণ করবেন, আপনি যে সুশাসন নিশ্চিত করবেন, সুশাসন নিশ্চিত করার জন্য যে মামলা মোকদ্দমা দরকার, সেই মামলা মোকদ্দমা সাক্ষ্যের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হচ্ছে। তো এখানে যে প্রশ্নটা আসছে যে আপনি যেটা বলছেন একটা স্কিমটা হচ্ছে আমাদের এই সাক্ষ্য আইনটা এসেছে 1872 সালে। যিনি সাক্ষ্য আইনটা ড্রাফট করেছিলেন, তিনি খুব সম্ভবত নামটা ফিটজউইজ স্টিফেন, আমার এক্স্যাক্টলি নামটা মনে নাই, ফিটজ স্টিফেন এই ধরনের কিছু একটা, জেমস ফিটজ স্টিফেন। তো উনি 1871 সাল থেকে খুব সম্ভবত এক বছরের অধিককাল সময় এটা ড্রাফটিং করে এটা এসেছিল। তার আগে স্যার হেনরি মেইন, খুবই বিখ্যাত একজন আইনবিদ, ওনাকেও দায়িত্বটা দেওয়া হয়েছিল। বাট ওনার যেই প্রণীত যে সাক্ষ্য আইনটা, সেটা খুব সম্ভবত আমাদের এলাকার জন্য, মানে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য রেলেভেন্ট হয় নাই বিধায় ওইটাকে অ্যাডপ্ট করা হয়নি। পরবর্তী সময়ে স্যার স্টিফেনের যে আইনটা, সেটাকেই অ্যাডপ্ট করা হয়েছে। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ভূখণ্ডটা কি অন্য জায়গা থেকে আলাদা কিনা। ব্যাপারটা আলাদার কিছু নাই। এখানে হচ্ছে যে এইটার ডেমোগ্রাফিক বা জিওগ্রাফিক হিস্ট্রিটা এবং আমাদের মানুষের যে চরিত্রটা, সেটা কিন্তু এখানে একটু রেলেভেন্ট। এই যে আমাদের রেলেভেন্সির ব্যাপারটা চলে আসে, যে আবারও কিন্তু এই রেলেভেন্ট শব্দটা চলে আসলো, যে হোয়াই ইট ইজ রেলেভেন্ট এই জন্য যে এইখানের রিসোর্সের চেয়ে মানুষের সংখ্যা বেশি হওয়াতে মানুষের মধ্যে একটু হয়তোবা মিথ্যে মামলা দেওয়ার প্রবণতা ছিল আগে থেকেই, এবং সেই কারণে কিন্তু আপনি দেখবেন যে আমাদের সাক্ষ্য আইনের যে বিধানগুলো, এটা অনেকখানি রিজিড রাখা হয়েছে, যে কোনটা অ্যাডমিসেবল, মানে কোনটা গ্রহণ করা যাচ্ছে, কোনটা গ্রহণ করা যাচ্ছে না, এটাকে খুব বেশি ওপেন রাখা হয়নি। তো এটা আমি কিন্তু এখনো সাক্ষ্য আইনের 1872 সালে সাক্ষ্য আইনের স্কোপের বাইরে গিয়ে কথাগুলো বলছি। এটা আমি একটু কনসেপচুয়ালি ক্লিয়ার করতে চাচ্ছি। আমার যে আন্ডারস্ট্যান্ডিং, আই মাইট বি রং, যে আমাদের এটা প্রয়োজনীয়, খুব প্রাসঙ্গিক, আপনি চালিয়ে যান। জি আমি যদি আউট অফ দ্য কনটেক্সট হচ্ছে, আপনি আমাকে মানে ইউ হ্যাভ দ্য লিবার্টি টু স্টপ মি। তো যেটা হচ্ছে যে আমাদের এখানের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যেহেতু রিসোর্সের চেয়ে আমাদের জনসংখ্যা বেশি, সেই কারণে হয়তো বা মানুষ বেঁচে থাকার তাগিদেই হোক বা অতি লোভে হোক, মিথ্যে মামলা করার একটা প্রবণতা আগে থেকে ছিল। সেই কারণে কিন্তু সাক্ষ্য আইনটাকে হয়তোবা একটু রিজিড রাখা হয়েছে, বা রুলস এন্ড রেগুলেশনস গুলো হয়তো একটু বেশি। কিন্তু একটা জিনিস নিশ্চিত থাকেন, প্রত্যেকটা ধারা বা প্রত্যেকটা বিধানের ফিলোসফিক্যাল বা জুরিসপ্রুডেন্সিয়াল ব্যাকিংস আছে, মানে ব্যাকআপ আছে। মানে দীর্ঘদিন ধরে
অনুসৃত যে সমস্ত নীতি, যেটা উন্নত দেশে বা স্পেশালি কমন ল কান্ট্রিগুলোতে, ইংল্যান্ডের যে লিগাল সিস্টেম সেখানে টেস্টেড অ্যান্ড প্রুভেন, অর্থাৎ অটোমেটিক্যালি নিজের ইচ্ছাতে সাবজেক্টিভ ভাবে উনি এই আইনটা প্রণয়ন করেননি। প্রত্যেকটা ধারার পিছনে অনেক 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 চর্চিত ভাবে মামলার সফলতা বা মামলার যে কি বলবো যে নজির বলেন অথবা ধরেন একটা প্রিন্সিপাল অফ ফিলোসফি বলেন, সেটা দিয়ে ব্যাকআপ হয়েই কিন্তু সাক্ষ্য আইনটা এসছে। এখন আপনার এই এত সময় নষ্ট করার পরে আপনার এই মূল কথাটাতে আসি যে এটা স্কোপটা কি। স্কোপটা হচ্ছে যে খুব এখানে বলা হয়েছে যে একটা মামলা কে প্রমাণ করবে, সেটা একটা বলা হয়েছে যে অনার্স অফ প্রুফ বা বার্ডেন অফ প্রুফ কাকে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে ঘটনা কি, মানে কি প্রমাণ করতে হবে, কেন 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 প্রমাণ করতে হবে, এভিডেন্স কাকে বলে, ফ্যাক্ট কাকে বলে, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। আপনার যদি স্পেসিফিক কোশ্চেনটা আপনি আমাকে বলেছিলেন যে কে প্রমাণ করবে, কিভাবে প্রমাণ করবে এবং কি প্রমাণ করতে হবে। তো কে প্রমাণ করবে এটা হচ্ছে যে যিনি দাবি করছেন তিনি প্রমাণ করবেন। খুব খুব সহজ ভাষা যদি বলি, হি হু ক্লেমস উইল প্রুভ। যিনি দাবি করেছেন তিনি প্রমাণ করবেন। এটা সিভিলের জন্য যেমন, এটা ক্রিমিনালের জন্য তেমন। এটা কেন বলা হয়েছে? বিকজ আমাদের এই আইন ব্যবস্থাটা হচ্ছে একটা অ্যাডভার্সারিয়াল সিস্টেম, অর্থাৎ এখানে একটা পার্টির সাথে আরেকটা পার্টির একটা আইনগত দ্বন্দ্ব, মানে মারামারি ঠিক না, অ্যাডভার্সারিয়াল তো অন্য কিছু বোঝাচ্ছে না, আইনগত দ্বন্দ্বের মাধ্যমে এখানে মামলাটা পরিচালিত হয়। সেখানেই যে কেউ যে কারোর বিরুদ্ধে একটা মামলা করতে পারে। যদি মিথ্যে মামলা হয় সেটা বা ফ্রিভোলাস লিটিগেশন হয় সেটা শাস্তির বিধান আছে, কিন্তু তিনি কিন্তু মামলা করতে পারছেন। মামলা ফাইলিং এর ক্ষেত্রে চেকিংটা অনেক কম। তো যখনই মামলাটা করছেন তাকেই প্রমাণ করতে হবে যে উনি যে দাবিটা নিয়ে বিজ্ঞ আদালতের সামনে এসেছেন সেই দাবিটা সঠিক। অর্থাৎ যিনি বিবাদী অথবা যিনি আসামি তাকে কিন্তু প্রাথমিকভাবে প্রমাণের কোনো দায়িত্ব দেওয়া হয়নি। প্রাথমিকভাবে প্রমাণের দায়িত্ব দেওয়া হয়েছে বাদীকে অথবা ফরিয়াদিকে, যিনি মামলাটা নিয়ে এসেছেন। কেন বলা হয়েছে এটা? এটাকে বলা হচ্ছে অনার্স অফ প্রুফ বা বার্ডেন অফ প্রুফ। তো এই যে বার্ডেন অফ প্রুফটা সবসময় হচ্ছে যিনি দাবি করছেন, যিনি বাদী, যিনি ফৌজদারি মামলাতে যিনি ফরিয়াদি, তিনি এটা প্রমাণ করবেন। কারণটা হচ্ছে যে তিনি একটা অ্যালিগেশন নিয়ে এসেছেন, তিনি একটা বিষয় অবতারণা করেছেন যেটা আগে কোনো অবতারণার বিষয় ছিল না। কাজেই তার পজিটিভ কেস যেটা, সেটা প্রমাণ করতে হবে আদালতে। অর্থাৎ যিনি বিবাদী তার ধরেন টাইটেলের মধ্যে অনেক সমস্যা আছে, কিন্তু এই বিবাদী টাইটেলের ডিফেক্টের জন্য বাদী অটোমেটিক্যালি কোনো জমির মালিক হয়ে যাবে না, আনলেস এন্ড আনটিল হি প্রুভস দ্যাট তার নিজের ভালো বা ভ্যালিড বা গুড টাইটেল আছে। আচ্ছা, ধন্যবাদ। এরপর প্রশ্ন হচ্ছে আচ্ছা, আপনি কি আরো কিছু বাদ পড়ে গেছে বোধহয়। আচ্ছা আচ্ছা, আপনি চাইলে উত্তর দিতে পারেন, সমস্যা নেই। ওইটাকে আমরা কি ওটা বলবো যে মানে কিভাবে প্রমাণ করতে হয়, বা ওইটা একটু আমরা একটু জাস্ট আমার মনে হচ্ছে। জি 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 জি, আমরা এটা তো একজন যিনি বাদী, তিনি আপনি সম্ভবত কথার মাঝখানে একটু বিরতি, যেটাকে বলে বিরাম, সেটা নিচ্ছিলেন, আমি ভাবলাম পরের প্রশ্নে চলে যাই। ঠিক আছে। তো একজন বাদীর কাছে যে অ্যাভেলেবল যে সমস্ত সাক্ষ্যগুলো আছে তিনি সেগুলি প্রমাণ করবেন। সেটা মৌখিক সাক্ষ্য হতে পারে, দালিলিক সাক্ষ্য হতে পারে, সেগুলোর মধ্যে অনেক ভাগ আছে। কিছু কিছু ক্ষেত্রে সিভিল মামলার ক্ষেত্রে মৌখিক সাক্ষীর চেয়ে দালিলিক সাক্ষ্যটা বেশি প্রাধান্য পায়। আর এখানে কিছু প্রিন্সিপাল আছে, এটা আমি একটু আপনার অনুমতি নিয়ে আমি এই দুই একটা কথা আমি একটু বলতে পারি। যেমন আপনার যে কথাটা বলছিলাম যে ন্যায় বিচারের একটা ইম্পর্টেন্সটা কি, একটা অনেক প্রাচীন একটা রোমান যে প্রবাদ আছে, মানে সেটার ইংরেজি যে ট্রান্সলেশন সেটা হচ্ছে যে লেট জাস্টিস বি ডান দো দ্য হেভেন ফলস। মানে যদি আকাশ ভেঙেও পড়ে, হেভেন ভেঙেও পড়ে, তবুও বিচারটা করতে হবে। মানে ন্যায় বিচারের গুরুত্বটাকে বোঝানো হয়েছে যে ন্যায় বিচারটা এতই গুরুত্বপূর্ণ যে যদি জাস্টিস মাস্ট বি ডান ইভেন দো দ্য হেভেন ফলস, অর্থাৎ আকাশ ভেঙে পড়লেও ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করতে হবে। তো এইটা হচ্ছে প্রাথমিক প্রেমিস, যে একটা মামলা মানে যেটা রায় আসছে সেটাই রায়। আবার এট দ্য সেম টাইম আপনি দেখবেন যে যখন একটা ক্রিমিনাল মামলা হচ্ছে তখন বলা হচ্ছে যে প্রিজাম্পশন অফ ইনোসেন্স থাকছে। এটা আপনি হয়তো আমাকে প্রশ্ন করবেন যে মানে যেটা আমাদের সাক্ষ্য আইনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রিজাম্পশন অফ ইনোসেন্স, যে যতক্ষণ পর্যন্ত একজন অভিযুক্ত দোষ প্রমাণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু আপনার নিরপরাধ হিসেবে প্রিজাম্পশন পাবে। এই যে প্রিজাম্পশনের কথাটা আমরা শুরুতে বলেছিলাম। তার মানে হচ্ছে যে আমরা দেখেন একটা হচ্ছে প্রথম আমাদের বেসিক প্রেমিসটা কি, মানে একদম ব্যাকগ্রাউন্ডটা কি, আমাদের একদম গ্রাউন্ড ফ্লোরে যদি আমি বলি সেটা কি, যে ন্যায় বিচার করতে হবে।
এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আকাশ ভেঙে পড়লো, ন্যায় বিচার করতে হবে। এরপরে একটা প্রিন্সিপাল আসছে যে দরকার হলে 10 জন আসামিকে ছেড়ে দিতে হবে, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তিকে কি বলা যায় না, যে মানে সাজা দেওয়া যাবে না, সাজা দেওয়া যাবে না। তাহলে দেখেন একটা প্রেমিসের উপরে আরেকটা প্রেমিস এস্টাবলিশড হচ্ছে, মানে একটা গ্রাউন্ডের উপরে আরেকটা আসছে, একটা নীতির উপর আরেকটা নীতি আসছে। একজন বিজ্ঞ বিচারকের কাজ হচ্ছে এই নীতিগুলো সমন্বয় করে ন্যায় বিচার নিশ্চিত করা। তার মানে প্রশ্নের উত্তরটা কমপ্লিট। আমি আবার বাধা সৃষ্টি করছি না তো? না, একদম না। ওকে, তো এর পরের প্রশ্ন হচ্ছে, যেহেতু এবছর আমাদের সংবিধানের 50 বছর, আবার 150 বছর সাক্ষ্য আইনের, তো দুটো মিলিয়ে প্রশ্ন। আর সব ক্ষেত্রে আমার যেটা হয় যে ঢেকে স্বর্গে গেলেও ধান বানে, আমি যেখানেই যাই সাক্ষ্য আইনের সাথে সবকিছুকে মিলিয়ে পড়ার, মানে সংবিধানের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করি সবসময়। এবং তো সেই জায়গা থেকে প্রশ্নটা হচ্ছে যে সাক্ষ্য আইনের যে সাংবিধানিক যে অধিকারগুলো আছে এর সাথে সাক্ষ্য আইনের সম্পর্কটা কি? মানে সাক্ষ্য আইন কি সেই অধিকারগুলো বজায় রেখে সাক্ষীর যে বিধানগুলো তৈরি করেছে নাকি এই বিষয়ে? বয়সের দিক থেকে সাক্ষ্য আইনটা বড়, সংবিধানটা ছোট, পুত্র পিতার চেয়ে বড় আর কি। তো বয়সের দিক থেকে চিন্তা করলে সাক্ষ্য আইন এসছে 1872 সালে, আর সংবিধান এসছে আমাদের 1972 সালে। সো একদম এক্স্যাক্টলি 100 বছর ছোট আর কি। সো আমাদের সংবিধানটা খুবই ওয়েল ড্রাফটেড একটা সংবিধান, যেটা আমরা সবাই ফিল করি আইনের ছাত্ররা। সাক্ষ্য আইনটাও তাই। তো সাক্ষ্য আইনটা সংবিধানের উপরে যখন সাক্ষ্য আইনের কোনো ধারা বা কোনো অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, সেটা তো অবশ্যই সাবজেক্ট টু আপনার এটা তো সংবিধানের মাধ্যমে এটাকে বাদ দেওয়া যেতে পারে। এখন পর্যন্ত যতটুকু আমি জানি যে সাক্ষ্য আইনের কোনো ধারা অ্যাজ সাচ সংবিধান পরিপন্থী না, এবং সাক্ষ্য আইনের কিছু বেসিক জিনিস বরং সংবিধানে অ্যাডপ্ট করা হয়েছে, মানে আগে থেকে ছিল জিনিসটা। যেমন ধরেন আপনার ইকুয়ালিটি বিফোর ল, যেমন আইনের চোখে সবাই সমান। তো এটা তো আদালতের বা আমাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে খুবই প্রচলিত একটা বিষয়। বা ধরেন সংবিধানের একটা অনুচ্ছেদ 35 খুশমতো যেটা আছে, যে কাউকে একই অপরাধের জন্য একাধিকবার দোষী সাব্যস্ত করা যাবে না, সেটাও কিন্তু এভিডেন্স অ্যাক্টে জিনিসটা আছে। সো সংবিধানের সাথে অ্যাজ সাচ কোনো সংঘর্ষ আমার জানার মতে নেই। বাট যদি কোনো, যেহেতু আমাদের সাক্ষ্য আইনটা বয়সের দিক থেকে পুরানো, সো এটাকে সংশোধন করা যেতে পারে, অনেক ক্ষেত্রেই সংশোধনের সুযোগ আছে। বা এটা কিছুদিন আগে একটা সংশোধন আসছে, ডিজিটাল ব্যাপারটা নিয়ে আসছে। তো সেটা যদি সাংঘর্ষিক হয়, সেটা হয়ে যাবে, বাদ হয়ে যাবে। বাকিটা তো আমার মতে ঠিকই আছে, আমার ক্ষুদ্র জ্ঞান। হ্যাঁ, ঠিক আছে। উত্তরটা আমাদের যে সম্প্রতি যে সংশোধনী হয়েছে তার শেষে আইনমন্ত্রী একটা মন্তব্য লিখেছিলেন, সেখানে উনি বলেছিলেন যে একটা প্রভিশন 155-তে ছিল যে রেপের মানে মামলার ক্ষেত্রে চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যাবে কিনা, এইটা ইকুয়ালিটির সাথে সাংঘর্ষিক ছিল, এটা বাদ দেওয়া হয়েছে এবং এটা গুরুত্বপূর্ণ সংশোধনী ছিল। তো এটা এই ক্ষেত্রে কিছু কিছু বিচারক চাইলে তার যে ওয়াইড লিবারাল ইন্টারপ্রিটেশন, সেটার মাধ্যমে অনেক কিছুই, অনেক কলোনিয়াল আমলের আইন কিন্তু জালে আটকে যাবার কথা, কিন্তু সেটা নির্ভর করবে অনেক কিছুর উপরে। যাই হোক, জি, আমি জহির আপনার সাথে এখানে একটু বলি। 155 ধারাতে যতটুকু আমার মনে পড়ে যে যখন আপনার ধর্ষণের কোনো অভিযোগ আসে, আমি একটু দেখি আইনটা। ধর্ষণের যখন অভিযোগ আসে, তখন সেটাতে যিনি অভিযোগকারিনী তার ক্যারেক্টারটা এখানে রেলিভেন্ট। খুব সম্ভবত বিষয়টা এরকম, অর্থাৎ যিনি ভিকটিম ধর্ষণের, তার ক্যারেক্টারটা ধর্ষণের মামলাতে রেলিভেন্ট, তার ক্যারেক্টারটা। এটা খুব সম্ভবত বিধানটা এরকম 155 ধারাতে ছিল। আমি একটু আইনটা দেখি। হ্যাঁ, ইমপিচিং ক্রেডিট অফ উইটনেস, একজন সাক্ষীর ক্রেডিবিলিটি কখন ইমপিচ করা যাবে। তো সেখানে ওই জিনিসটা আছে যে আপনার ইমোরাল ক্যারেক্টারে যদি কেউ থাকে, সে যদি আপনার কারোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে, যদি প্রসিকিউটিক্স যদি জেনারেলি ইমোরাল ক্যারেক্টার, এখন জেনারেলি ইমোরাল ক্যারেক্টার এটা কিন্তু একটা খুবই সাবজেক্টিভ কনসিডারেশন, এবং কে ইমোরাল ক্যারেক্টারের সেটার ডিফাইন করবে কে। তো সেক্ষেত্রে আইনমন্ত্রী মহোদয় যেটা বলেছেন, আমি সেটা অকণ্ঠভাবেই সমর্থন করছি। এটা এরকম কিছু ব্যাপার যেটা হয়তো ভবিষ্যতে আর আমরা যখন
সমাজ প্রোগ্রেস করবে হয়তো প্রয়োজনটা বাড়বে সেভাবে। তো ধন্যবাদ এই উত্তরের জন্য। এরপরে আমরা দ্বিতীয় ভাগে যাই, যেটা হচ্ছে আমাদের মূল আলোচনা শিরোনাম রেখেছিলাম এই ভাগের। যাই হোক, তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা প্রথম ভাগে জানি যে কোন কোন ফ্যাক্টগুলো রেলিভেন্ট হয়, এবং 136-এ বলা হচ্ছে যে বিচারক চাইলে কোনো ফ্যাক্ট অ্যাডমিসিবল কি অ্যাডমিসিবল না সেটা নির্ধারণ করবেন। তো আমার প্রশ্ন হচ্ছে কখন কিভাবে বিচারক এই রেলিভেন্ট ফ্যাক্ট থেকে অ্যাডমিসিবিলিটি এই পর্যায়ে উত্তীর্ণ করেন, কি কি মানে তিনি নীতি ফলো করেন ইত্যাদি, এবং এক্ষেত্রে আইনজীবীর ভূমিকাটা কি কোনো ফ্যাক্টকে অ্যাডমিসিবল হিসেবে উপস্থাপন করার ক্ষেত্রে, এই বিষয়ে যদি বলতেন। দেখেন, আমি ওই যে যেটা বলছিলাম, যেহেতু আড্ডার ঢঙে বলছি তাই বলি, আইনজীবীর যে ভূমিকা, সিরিয়াস হয়ে যাচ্ছি তাই না? না, একদম সিরিয়াস না, একদম সিরিয়াস না। আমি হাসছি এই জন্য যে আমি যেহেতু আইনজীবী হিসেবে আমার হয়তোবা আমার বক্তব্যটা হয়তোবা আমার অজান্তেই কি বলবো যে পার্টিজান হতে পারে আর কি, আমাদের পক্ষে থাকতে পারে। একজন আইনজীবী যখন একটা মামলাতে সাক্ষ্য গ্রহণ করে বা ক্রস এক্সামিনেশন করে, তখন তার সম্পর্কে অনেকেই অনেক কিছু ভাবতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, একজন আইনজীবী ডুইং হিজ জব, তার কাজই এটা। এবং তিনি চেষ্টা করবেন যে তার প্লিডিংসে যতটুকু উনি দিয়েছেন সেটার সাথে সমর্থন করে যতটুকু উনি সাক্ষ্য আনতে পেরেছেন সবটাই ওখানে উনি অ্যাডমিসিবল, ওনার পক্ষে যদি যায় অ্যাডমিসিবল করার চেষ্টা করবেন। একজন বিজ্ঞ বিচারকের দায়িত্বটা হচ্ছে, এবং ওনাকে 136-এ ওয়াইড জুরিসডিকশন দেওয়া আছে যে ইট ইজ হি অর শি টু চুজ যে কতটুকু অ্যাডমিসিবল কতটুকু অ্যাডমিসিবল না। তো এটা কিন্তু একটা টাগ অফ ওয়ার না, এটা বিষয় হচ্ছে যে এভরিবডি ইজ ডুইং হিজ জব। আমাদের দেশের সমস্যা হচ্ছে যে আমরা আইনজীবীরা যখন একজন জজ সাহেব বলছেন জিনিসটা যে না আমি তো এটা আমি নিব না, তখন যদি আমার কাছে মনে হতে পারে যে উনি এটা ঠিক করছেন না আইনজীবী হিসেবে, আবার একজন বিজ্ঞ বিচারক মনে করতে পারেন যে এই আইনজীবী অত্যন্ত কি বলবো যে কনসিস্টেন্ট, উনি অনেক বেশি প্রেশার ক্রিয়েট করছেন একটা অ্যাডমিশন মানে একটা পিস অফ এভিডেন্স অ্যাডমিসিবল হিসেবে নেওয়ার জন্য। তো এখানে 136 ধারাতে আইনের বিধানটা হচ্ছে খুবই স্পেসিফিক, যে একজন বিজ্ঞ বিচারক নির্ধারণ করবেন যে কোন ইভেন ইফ আ ফ্যাক্ট ইজ রেলিভেন্ট সেটা অ্যাডমিসিবল নাও হতে পারে। সেটা উদাহরণ দেওয়া আছে, আমাদের আইনে উদাহরণ দেওয়া আছে, যেমন প্রিভিলেজড কমিউনিকেশন, সেটা রেলিভেন্ট ফ্যাক্ট, বাট সেটা দ্য জাজ উইল নট টেক ইনটু কনসিডারেশন, এবং সেটা কেউ বলেও না। যেমন ধরেন একজন আইনজীবীর কাছে একজন কিন্তু একটা খুনের মামলা আসামি এসে কিন্তু বলতে পারে যে অ্যাকচুয়ালি আই কমিটেড দিস ক্রাইম বাট আন্ডার দিস সার্কামস্টেন্সেস। এখন আমার কতটুকু রিলিফ আছে, আমি কি কথা বুঝতে পারছি কিনা? এখন একজন আইনজীবীর চেম্বার যখন একজন আসামি এসে, আমাদেরকে এই স্টিগমাটা নিতেই হয় কিন্তু সবসময় আইনজীবীদেরকে, যে সবাই ভাবে যে আমরা আইনজীবীরা সব 302-এরই মামলা করি খুনের, এবং সব আসামি বোধহয় খুনি। সো এখানে যে অন্য কিছু থাকতে পারে সেটা আসলে কেউ বিশ্বাস করতে চায় না। তো আমি আমাদের স্টিগমাটাকে গ্রহণ করেই বলছি কথাটা, যে ধরেন একজন খুনি এসেছেন, একজন 302 ধারা অভিযুক্ত ব্যক্তি এসেছেন একজন আইনজীবীর চেম্বারে, উনি এসে দোষ স্বীকার করলেন যে হ্যাঁ আমি আই কমিটেড দিস ক্রাইম বাট আন্ডার সার্টেন সার্কামস্টেন্সেস। সেটা হতে পারে তার ফেভারে যেতে পারে, সেটা হতে পারে তিনি সেকশন 96 বা থেকে 106 পর্যন্ত যেটা আছে উনি সেলফ ডিফেন্সের জন্য কোনো একটা একটা অপরাধ কমিট করেছেন, অথবা হতে পারে যে তাকে রেগুলার টন্ট করা হতো, যে উনি at one point of time he breached his sense of judgment, অনেক কিছু হতে পারে। কিন্তু উনি এসে একজন আইনজীবীর কাছে স্বীকার করলেন যে he committed this crime। এটা যে একটা প্রিভিলেজড কমিউনিকেশন, হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে একটা আলাপ, সেটা একটা প্রিভিলেজড কমিউনিকেশন। একজন পেশেন্টের সাথে একজন পেশেন্ট তার একটা সমস্যার কথা ডক্টরের কাছে গিয়ে বলল, এই জিনিসগুলো রেলিভেন্ট হলেও ইট ক্যানট বি produced or expressed before a court, এবং even if it is produced the judge will not take this as admissible। ধরেন আমার ক্লায়েন্ট আমার সাথে বলেছে, দোষ স্বীকার করেছে যে আমি বারান্দা দিয়ে হাঁটছিলাম, আমার ক্লায়েন্ট বলেছে যে আমি তো এই কাজটা করেছি, পাশে দিয়ে একজন ছিল, এখন মোবাইলের যুগ, কেউ এটা ভিডিও করলো কথার কথা, ওকে উনি এটা আদালতে দাখিল করলো, এটা কিন্তু আদালত বিগত কখনো এটা গ্রহণ করবেন না। তাহলে আমরা কি পরের প্রশ্নে যাব? প্লিজ। এটা আপনি বলছিলেন যে প্রিজাম্পশন আইন মানে সাক্ষ্য আইনে প্রিজাম্পশনের একটা নীতি আছে। তো আমাদের প্রশ্নে এই রিলেটেডই যে মামলা প্রমাণের উপায়গুলো কি কি, যেমন আমরা হয়তো দর্শকরা হয়তো শুনেছেন যারা ছাত্র, যে স্বীকৃতি, অনুমান, জুডিশিয়াল নোটিশ বা সাক্ষ্যের মাধ্যমে একটা মামলা প্রমাণ করা যায়। তো আমি
বক্তাকে অনুরোধ করব যে এ বিষয়ে একটু যদি আলোচনা করতেন বিস্তারিত। হ্যাঁ, মানে সাক্ষ্যের মাধ্যমে একটা মামলা প্রমাণ করতে হয়, এবং মানে সাক্ষ্য, অনেক ধরনের সাক্ষ্যের কথা বলা হয়েছে। যে একটা সাক্ষ্য, ইট ক্যান বি ওরাল, ইট ক্যান বি ডকুমেন্টারি, অ্যান্ড ইট ক্যান বি ম্যাটেরিয়াল। যে একটা মৌখিক সাক্ষ্য, একটা হচ্ছে দালিলিক সাক্ষ্য, একটা হচ্ছে বস্তুগত সাক্ষ্য। আবার আমাদের এখানে অনেকগুলো ডেফিনেশন চলে আসছে। যেমন ধরেন ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে যে এনিথিং হুইচ ক্যান বি পারসিভড বাই সেন্সেস। ইংলিশে যে আমাদের সংজ্ঞাটা আছে এভিডেন্স অ্যাক্টে, এনিথিং হুইচ ক্যান বি পারসিভড বাই সেন্সেস, অথবা একটা স্টেট অফ থিং। এখন আমরা কিন্তু যে ফ্যাক্টের বাংলা করেছি ঘটনা, মানে আমরা আমাদের আইন বইগুলোতে আর কি এভিডেন্স অ্যাক্টের, সাক্ষ্য আইনের যে মানে বিভিন্ন বই আছে, যে ফ্যাক্টের ফ্যাক্টের আবিধানিক বাংলা করা হয়েছে ঘটনা। তো ফ্যাক্টের একটা অর্থ খুব সম্ভবত ঘটনা, কিন্তু ঘটনা ছাড়াও আরো ফ্যাক্ট হতে পারে। যেমন কারো চুলের রং কালো, এটা একটা ফ্যাক্ট, কিন্তু এটা কিন্তু ঘটনা না। এটা হচ্ছে একটা স্টেট অফ থিং, এটা একটা বিষয়ের একটা অবস্থান। তো এটা ধরেন আমাদের ভাষাগত অপ্রতুলতা হোক বা আমাদের অনুবাদগত অপ্রতুলতা হোক, যে কারণে হোক, আমাদের ফ্যাক্টের বাংলা করা হয়েছে যে ঘটনা। এটা আমার একটা হাম্বল মানে সাবমিশন হচ্ছে যে এটা শুধুমাত্র ঘটনা হিসেবে শব্দটা না রেখে এটাকে আরেকটু ওয়াইড রাখা উচিত আর কি। তো এই ফ্যাক্ট একটা বিষয়, আপনার এভিডেন্সে অনেকগুলো ভাগ আছে, সেটা একটা বিষয়। আপনি যেটা বলেছেন যে অ্যাডমিশন একটা বিষয়, কনফেশন একটা বিষয়, এগুলো অনেকগুলো আসলে একটা সংজ্ঞার মধ্যে চলে আসে। আপনি যদি অনুমতি দেন আমি হয়তো খুবই সংক্ষেপে একটু করে বলছি। ফ্যাক্টের কথাটা তো বললাম জিনিসটা, যে স্টেট অফ থিং উইচ ক্যান বি পারসিভড বাই, যেটা গ্রহণ করা যায়, অথবা স্টেট অফ থিং। আবার সাক্ষ্য, সাক্ষ্য অনেকগুলো ভাগ আছে। যেমন একটা সাক্ষ্যের যদি ধরনের কথা চিন্তা করা হয়, যেটা আমি বলেছি যে একটা মৌখিক সাক্ষ্য, ওরাল এভিডেন্স, আমি মুখ দিয়ে আদালতের সামনে দাঁড়িয়ে একজন সাক্ষী মুখে মুখে যে কথাটা বললেন, এটা একটা মৌখিক সাক্ষ্য। যেমন ক্রিমিনাল মামলার ক্ষেত্রে একজন সাক্ষী, মুখের একটা সাক্ষী। ক্রিমিনাল মামলার ক্ষেত্রে সাধারণত দালিলিক সাক্ষী নেই। আবার জমির মামলার ক্ষেত্রে, আমরা যেটাকে সিভিল মামলা বলি, জমির মামলার ক্ষেত্রে, সেক্ষেত্রে কারো একটা টাইটেল ডিড আছে, একটা দলিল আছে, উনি কিন্তু সেই দলিলটা সাবমিট করবে বিজ্ঞ আদালতে। সেক্ষেত্রে কিন্তু ওই দলিলটার ইন সাপোর্ট অফ দ্যাট ডিড উনি কিন্তু মৌখিক কিছু সাক্ষ্য দিতে পারেন, বাট সেটা কিন্তু ওই যে 91-92 ধারা অনুযায়ী সেটা কিন্তু একটু লেস ইম্পর্টেন্ট, সেটা দালিলিক সাক্ষ্যটারই প্রাধান্যটা বেশি থাকবে। আর ম্যাটেরিয়াল ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে কোনো বস্তু যদি থাকে, যেমন একটা ক্রিমিনাল মামলাতে যেটা বললাম যে দালিলিক কোনো সাক্ষ্য নাই, মৌখিক সাক্ষ্য আছে। এখন একটা খুনের মামলাতে হয়তোবা একটা একটা ওয়েপন ইউজ করা হয়েছে একটা খুন করার জন্য, সেটা ধরেন একটা ছুরি হতে পারে, একটা বন্দুক হতে পারে, অথবা ধরেন একটা আলামত উদ্ধার করা হচ্ছে, রক্তমাখা শার্ট। এই 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 যে সাক্ষ্যগুলো, যেটা ধরেন একটা ছুরি হতে পারে, একটা বন্দুক হতে পারে, একটা রক্তমাখা শার্ট, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল এভিডেন্স। এগুলো হচ্ছে যে ম্যাটেরিয়াল এভিডেন্স, দিজ আর নট ওরাল এভিডেন্স, দিজ আর নট আপনার হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স, এটা হচ্ছে ম্যাটেরিয়াল এভিডেন্স। তো ক্রিমিনাল মামলার ক্ষেত্রে কিন্তু এরকম ম্যাটেরিয়াল এভিডেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, যদি এটা প্রমাণ করা যায় যে এটা সঠিক, এটার গুণগত মানটা ঠিক আছে। আর কোয়ালিটির দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে প্রাইমারি এভিডেন্স এবং একটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। তো প্রাইমারি এভিডেন্স হচ্ছে যেটা মূল সোর্স, যেমন একটা দলিলের ক্ষেত্রে যেটা বলা হয় যে মূল দলিল যেটা, সেটা প্রাইমারি এভিডেন্স। আর সেটা যদি সার্টিফাইড কপি হয়, সেটা হচ্ছে একটা আপনার সেকেন্ডারি এভিডেন্স। আর মৌখিক সাক্ষ্যের তিনটা ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স, একটা হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, একটা হচ্ছে হিয়ারসে এভিডেন্স। তো ডিরেক্ট এভিডেন্স কোনটা? যিনি প্রত্যক্ষদর্শী, তিনি যেই কথাটা বলবেন সেটা হচ্ছে প্রত্যক্ষ সাক্ষ্য বা ডিরেক্ট এভিডেন্স। আর আমি যেটা শুনেছি, আমি প্রথমেই আমাদের এই আড্ডার শুরুতে একটু মজা করে বলেছিলাম, ওইটা কিন্তু আসলে আমি এটা মিন করে কিন্তু কথাগুলো বলছিলাম, যে ধরেন একজন সিনিয়র বা বিজ্ঞ আইনজীবী, যিনি অত্যন্ত ভালো একজন ট্রায়াল লয়ার, তিনি যদি আমাদের আজকের অতিথি হতেন, তিনি নিজে বলতেন, যদি বলেন যে হ্যাঁ আমাদের সাক্ষ্য এটা এসছে, এটা হবে একটা ধরেন ডিরেক্ট এভিডেন্স বা প্রত্যক্ষ সাক্ষ্য। আবার ধরেন আমি যেটা বলেছিলাম যে আমি শুনেছি বা পড়েছি বা দেখেছি, এটাকে আমরা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, আমরা এটাকে হিয়ারসে এভিডেন্স বলতে পারি। আর সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স কোনটা? সেটা হচ্ছে যে মৌখিকভাবে একজন বলেছেন, কিন্তু একটা পিরিয়ড অফ টাইম হয়তো উনি একটা জিনিস দেখেছেন, পরবর্তী সময়ে জিনিসগুলো দেখেননি। ধরেন 4-5টা ঘটনা ঘটেছে, যে কেউ দৌড় দিয়ে গেল, তার সামনে হাতে একটা ছোরা ছিল, একজন সাক্ষী শুধু চোখ দেখলো, পরবর্তী 3-4টা ঘটনা ঘটেছে, রুমের ভিতরে হয়তো কেউ মারা গেছেন, উনি সেটা দেখেননি। আবার দেখা গেল যে একটা 5 মিনিট পরে আরেকজন দেখেছে যে ওই যিনি দৌড় দিয়েছিলেন
উনি আবার ধরেন একটা রক্তমাখা ছুরি নিয়ে উনি বের হয়ে যাচ্ছেন। তাহলে শুরুতে ওনার হাতে একটা ছোরা ছিল, রক্ত ছিল না, মাঝখান দিয়ে ধরেন 3 মিনিট 4 মিনিট একটা গ্যাপ আছে যেটা কোনো সাক্ষী নাই। পরবর্তী সময় আবার দেখা যাচ্ছে যে উনি রক্তমাখা, নাও দা নাইফ হ্যাজ ব্লাড ইন ইট, সেটা নিয়ে উনি চলে যাচ্ছেন। তো মাঝে দিয়ে ঘটনাটা কেউ কিন্তু দেখেননি। তখন বিজ্ঞ বিচারক অ্যাভেলেবল সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে ইনফার করে নেন, অনুমান করে নেন যে মাঝখানে কি হতে পারে। এবং এগুলি সিরিজ অফ ইনসিডেন্ট হতে পারে, একটা পর একটা চেইন অফ ইনসিডেন্ট, সেগুলিকে বলা হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স অনেক ক্ষেত্রেই ক্রিমিনাল মামলাতে স্পেশালি আপনার ডিরেক্ট এভিডেন্সের চেয়ে অনেক ক্ষেত্রেই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা বিভিন্ন উচ্চ আদালতে বিভিন্ন জাজমেন্টে দেখেছি যে আপনার আমাদের মাননীয় বিচারপতি মহোদয়গণ ওনারা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সটাকে কিন্তু আউটরাইট কখনো রিজেক্ট করেন না, বরং অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে ট্রায়াল কোর্ট সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে যে রায়টা দিয়েছে, আমাদের বিজ্ঞ উচ্চ আদালত সেটাকে বরং আপিল করেছে। এরকম অনেক ক্ষেত্রে অনেক মামলা আছে। ধন্যবাদ। আমাদের বক্তা যে একজন মানে আইনজীবী হিসেবে অভ্যস্ততার একটা পরিচয় হচ্ছে তিনি আমার কাছে সবসময় অনুমতি দেন ইত্যাদি বলছেন। আমি বিচারক না এবং আমি নাইদার জাজ নাইদার জাজমেন্টাল নট জাজমেন্টাল। সো সো আমার কাছে অনুমতি চাওয়ার কিছু নেই, এটা আপনারই সভা। হ্যাঁ। এর পরের প্রশ্ন হচ্ছে, আমরা জানি একটি দেওয়ানি মামলার আর্জিতে সাক্ষ্য সংক্রান্ত কোনো বক্তব্য থাকে না, আবার এও জানি যে আর্জি দাখিলের সময় দলিলপত্র জমা দিতে হয়। এখন ধরুন আপনার কাছে একজন অগ্রক্রয়ের বা প্রিএমশনের মামলা নিয়ে এলেন কেউ একজন বাদী, সম্ভাব্য বাদী। তো আপনি বাদীর কাছ থেকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ জানা, মানে ঘটনাটি যেটা আপনি বলছেন ফ্যাক্ট, যেটাকে আরেক ঘটনা শব্দ দিয়ে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে, তো সেই ঘটনা জানার পাশাপাশি আপনি আর কোন কোন বিষয়গুলো জানবেন এবং মামলায় কি কি বিষয় প্রমাণ করাটা দরকার হবে, প্রমাণের জন্য আপনি যে সাক্ষ্য, বিভিন্ন ধরনের সাক্ষ্যের কথা বললেন, কোন ধরনের সাক্ষ্য এক্ষেত্রে প্রাসঙ্গিক হবে আর কোনগুলো হবে না, যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করতেন। এখানে আসলে যে সিভিল মামলা এবং ক্রিমিনাল মামলার স্ট্যান্ডার্ড অফ প্রুফ নিয়ে বোধহয় একটু বলে তারপরে এই কথাটা বলে একটু আমার মনে হয় ভালো হয়, মানে ইট উইল মেক মোর প্রপার, মানে প্রপার সেন্স। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ প্রুফ আর বার্ডেন অফ প্রুফ। এটা আমরা খুবই রুডিমেন্টারি একটা আলোচনা। তো বার্ডেন অফ প্রুফটা তো আমরা বলেছি যে কে মামলা প্রমাণ করতে হবে, কাকে মামলা প্রমাণ করতে হবে। আর স্ট্যান্ডার্ড অফ প্রুফ হচ্ছে যে কতটুকু প্রমাণ করতে হবে, মানে কতটুকু, মানে হচ্ছে যে টু হোয়াট এক্সটেন্ট একজন মামলা মানুষ প্রমাণ করলে তিনি মামলাতে জিতবেন। তো সেখানে সিভিল মামলা এবং ক্রিমিনাল মামলাতে একটা সাবস্ট্যান্টিভ ডিফারেন্স আছে, যে সিভিল মামলাতে বলা হচ্ছে ব্যালেন্স অফ প্রবাবিলিটিস, অর্থাৎ দুই পক্ষের কাছেই ধরেন কিছু ডিড ডকুমেন্ট আছে, দুই পক্ষের পক্ষেই কিছু সাক্ষী এসছে, দুই পক্ষ থেকে কিছু বলা হলো যে মানে ওরাল এভিডেন্স দেওয়া হলো, দুই পক্ষ খুব কাছাকাছি। তো আমরা যেটা খুবই মৌখিক ভাষায় বলি, এটা কোনো বইয়ের কথা না, যে যার আপনার একটু যার ভারী 50% উপরে যার পক্ষে একটা প্রবাবিলিটি আসছে, তিনি তার পক্ষে কিন্তু রায়টা যাবে। এটা হচ্ছে সিভিল মামলার স্ট্যান্ডার্ড অফ প্রুফ কতটুকু। আর ক্রিমিনাল মামলার স্ট্যান্ডার্ড অফ প্রুফটা হচ্ছে 100%। এটাকে বলা হচ্ছে বিয়ন্ড রিজনেবল ডাউট, সন্দেহের ঊর্ধ্বে। আমরা এই কথাটা প্রায় বলি যে সন্দেহাতীত ভাবে, অর্থাৎ কোনো ধরনের কোনো সন্দেহ নাই। তো এইখানে কিন্তু যে আমরা বলেছিলাম যে সবকিছু যে জুরিসপ্রুডেন্সিয়াল বা হিস্ট্রিটা একটু জানা থাকলে আমাদের সবার জন্য, আইনজীবী হিসেবে হোক বা বিচারক হিসেবে হোক বা যাই হোক আইনের ছাত্র হিসেবে হোক, সবার ওইটা খুব বেশি একটু ভালো লাগা হয়তো বা কাজ করবে। তো ওই যে বলেছিলাম একটা নীতি, যে দরকার হলে আপনার 10 জন আসামিকে খালাস দেওয়া হবে, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তিকে যাতে সাজা প্রদান করা না হয়। তো এটাকে খুব সুন্দর ব্ল্যাকস্টোনস রেশিও বলে। আমি আজকে নেটে দেখলাম ব্ল্যাকস্টোনস রেশিও, এটা খুবই বিখ্যাত একজন কমেন্টারি যিনি ছিলেন ইংল্যান্ডের, ব্ল্যাকস্টোন। তো উনি এই রেশিওটা সেট করে দিয়েছেন যে আপনার যদি একজন নিরপরাধ ব্যক্তিকে বাঁচানোর জন্য দরকার হলে 10 জন আসামিকেও ছেড়ে দেওয়া হবে। এটা বোঝানো হচ্ছে এই জন্য যে অ্যাবসলিউট ভাবে প্রুফ করতে হবে উইদাউট এনি রিজনেবল ডাউট। সিভিল মামলার ক্ষেত্রে কিন্তু যেটা ওইটা নাই। তো সিভিল মামলার ক্ষেত্রে আমি এই কথাটা বললাম এই জন্য যে আমাদের হয়তো পরবর্তী আলোচনা জিনিসটা চলে আসবে। সিভিল মামলাতে কিন্তু আমাদের স্পেসিফিক ভাবে বলা আছে যে অর্ডার 6 এ যে মানে কিভাবে প্লিডিংস লিখতে হয়, সেখানে কিন্তু স্পেসিফিক বলা আছে যে সাক্ষ্য কিন্তু আসবে না, ম্যাটেরিয়াল ফ্যাক্টটা আসবে। অর্থাৎ যেই ঘটনাগুলোর ভিত্তি করে মামলাটা আসছে, সেটা একটা প্রিএমশনের মামলা হতে পারে, সেটা একটা দলিল বাতিলের মামলা হতে পারে, সেটা একটা টাইটেল সুট হতে পারে, সেটা একটা অর্থহীন মামলা হতে পারে, যে মামলাই হোক না কেন, এই ঘটনার প্রেক্ষিতে আমি
মামলাটা একজন বাদী দায়ের করেছে, কিন্তু সেখানে সাক্ষ্যটা কিন্তু আসবে না। এখন এটা হচ্ছে যে সিপিসির কথাটা, এটা আমাদের প্রভিশন আছে। এখন আমরা প্র্যাকটিক্যালি যদি বলি যে আমরা তাহলে কি যে খুবই কি বলবো যে ব্লান্টলি একটা আর্জি লিখবো, উত্তরটা হচ্ছে যে না। এখানে কিন্তু আইনজীবীর একটা কৌশলের ব্যাপারটা চলে আসছে যে এটা মাঝামাঝি একটা ব্যালেন্স করতে হবে। সেটা কিরকম? ধরেন আপনি একটা জমি মামলা করেছেন, এটা আমরা সবাই করি আইনজীবী, এটা কিন্তু রকেট সায়েন্স না, বাট আমি জাস্ট যেহেতু একটা ইন্টারেক্টিভ আলোচনা হচ্ছে, আমি যেটা একটু শেয়ার করছি আমার আমার থিঙ্কিংটা যে আহ একজন ধরেন আমার একটা দলিল 1995 সালের একটা দলিল, তর্কিত দলিল, কথা কথা। এখন তার প্রিভিয়াস আরো ধরেন 6টা দলিল আছে, সবগুলো হয়তো আমার কাছে নেই। তো আমি যখন মামলাটা ফাইল করব, আমি কিন্তু আমার 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 কাছে যতগুলো ফটোকপি আছে বা অরিজিনাল আছে, সবগুলো কিন্তু আমি ফটোকপি বিজ্ঞ আদালতে সাবমিট করি, একটা ফিরিস্তি আকারে দিয়ে আমরা সাবমিট করি বাদী পক্ষে মামলা দায়ের করার সময় আর্জির সাথে। এখন বিষয়টা হচ্ছে, আমি বারবার বলছি যেটা যেটা আইনের প্রভিশন আছে, যে কোনো সাক্ষ্য বলা যাবে না, কোনো সাক্ষ্য বা আইনের কথা বলা যাবে না আর্জিতে, কিন্তু শুধু ঘটনা বলতে হবে। এটা যেমন সঠিক, আবার ঠিক তেমনি আমি সাক্ষ্য বা সাক্ষ্য বা আইনের হিন্টস দিলাম না, শুধুই ঘটনা বলে গেলাম, বা যেই আইনটা আছে সেই আইনটা আমি ঠিক মতো ইনগ্রিডিয়েন্টস গুলো বা উপাদানগুলো আমার আর্জিত যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই মামলাটা কিন্তু ভবিষ্যতে প্রমাণ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তো আপনি যে প্রিএমশনের কথাটা বললেন, আমি প্রিএমশনের কথাটা একটু বলি। ধরেন একজন ক্লায়েন্ট এসছে, প্রিএমশনের একজন ক্লায়েন্ট এসছে আইনজীবীর কাছে। তো প্রিএমশনের ক্ষেত্রে এই যে 2006 সালে খুব সম্ভবত যে অ্যামেন্ডমেন্ট এসছে আমাদের স্যাটেক্টে, সেখানে যেটা হয়েছে যে আগে আপনার মামলা ফাইল করতে 4 মাস সময় দেওয়া ছিল, এখন তো 2 মাসের মধ্যে করতে হয়। তো সেখানে নোটিশ কিন্তু একটা বড় বড় একটা ব্যাপার, যে 89 ধারাতে যদি নোটিশ দেওয়া হয়েছে কিনা। তো আমরা কি বলি যে আমাদেরকে কেউ জানায় নাই জিনিসটা, হ্যাঁ আমি পরবর্তী সময় জানতে পেরেছি। তো 89 ধারাতে নোটিশ দিয়েছে কি দিয়েছে না, সেটা কিন্তু আমার 89 ধারাতে যদি নোটিশ দিয়ে থাকে আমাকে, যে এটা যে প্রি পারচেজ নোটিশ, যেটা আর কি সহজ কথা, যে যিনি কিনবেন তিনি কেনার আগে বলছেন যে আচ্ছা ঠিক আছে আমি এটা কিনবো, আপনার কোনো আপত্তি আছে কিনা, এই তো হচ্ছে নোটিশটা। তো এখন সেই নোটিশটার যদি ডেটটা হয় আমার আমার উপর, যদি সেটা প্রপারলি সার্ভ হয়ে থাকে, তাহলে সেটা 2 মাসের মধ্যে আমাকে মামলাটা দায়ের করতে হবে। তো আমি যখন একজন বাদী পক্ষের যখন আইনজীবী হিসেবে মামলাটা আমি যখন লিখবো, তখন কিন্তু আমাকে ইনগ্রিডিয়েন্টস গুলো ঠিক মতো নিয়ে আসতে হবে, যাতে করে আমি সাক্ষী দিয়ে সেটা প্রমাণ করতে পারি। এখন আমি যদি এটা কিছুই না করি, তাহলে কিন্তু ধরেন এটা কিন্তু প্লিডিংস এর বাইরে কিন্তু কিছু আনা যাবে না। যেমন ধরেন আমার, ধরেন ওখানে বলা হয়েছে যে আমি আরজিতে বললাম যে মিস্টার এ এন্ড বি এর সামনে এই ঘটনা ঘটেছে, কথার কথা। এখন এ আর বি এর কিন্তু আমি কোনো পরিচয় দিলাম না। সে এ কি আমার বন্ধু, নাকি আমার আত্মীয়, নাকি আমার ক্লার্ক, নাকি আমার একজন কলিগ, সেটা কিন্তু আমার সাক্ষী যখন আমি নিব, তখন কিন্তু জিনিসটা চলে আসবে। তো যেটা বলা হচ্ছে, যেটা যে আইনজীবী হিসেবে একটা প্লিডিংস এর মধ্যে বা প্লেন্টের মধ্যে এটা বলার দরকার নাই যে আমার চেম্বারের মানে কথা কথা বা বাদীর মামাতো ভাই অমুকের সামনে এই কাজটা ঘটেছে। উনি যদি বলেন যে দুইজন সাক্ষীর সামনে এই ঘটনাটা ঘটেছে, দ্যাট ইজ ইনাফ। আবার ধরেন আইনগত যে বিষয়টা, যে কোনো আইন কিন্তু উল্লেখ করা যাবে না, কিন্তু আপনি যেটা বললেন যে সেটার স্কোপটা থাকতে হবে। যেমন ধরেন আপনি অগ্রক্রয়ের কথাটা বললেন, যে ধরেন অগ্রক্রয়টা যদি আমি স্যাটেক্টর আন্ডারে না করে আমরা যদি কেউ সুফা করি মুসলিম আইনের আন্ডারে, তো মুসলিম আইনের আন্ডারে সুফা যদি করতে হয়, সেক্ষেত্রে একটা প্রভিশন হচ্ছে যে যেই জমিটা বিক্রয় হয়ে গেছে আমাকে না দিয়ে, সেখানে গিয়ে ইউ হ্যাভ টু ওয়েল, আপনাকে কান্না করতে হবে, বিলাপ করতে হবে, বা 3 বার লাভ দিতে হবে, 3 বার বুক চাপড়াতে হবে। এটা কিন্তু এটা কিন্তু মুসলিম আইনের একটা বিধান। এখন ধরেন সেটার সম্পর্কে কোনো আমি হিন্টস যদি না দিলাম, তাহলে কিন্তু আরজিতে যদি কোনো হিন্টস না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা সাক্ষীতে আনতে পারবেন না। বা সাক্ষীতে যদি আপনি আনেনও, সেক্ষেত্রে অপোজিট পক্ষের আইনজীবী যদি অত্যন্ত দক্ষ হয়, তাহলে কিন্তু আপনাকে এটা ইউল বি ইন এ ভেরি ডিসঅ্যাডভান্টেজেস সিচুয়েশন। তাহলে আমাকে কিন্তু হিন্টস দিয়ে দিতে হবে যে এই ঘটনাটা শোনার পরে বাদী মরসে পড়ে, এবং তিনি জমিতে গিয়ে মাথায় বুক চাপড়ে বা মাথা ইয়ে করে 3 বার উনি লাভ দেন, বা যেটা করে হুইলিং হুইলিং যেটা করেন আর কি, সেটা। তো দিস ইজ ইট। আমি খুবই কি বলবো, যে আমি কিন্তু খুবই আড্ডার ছলে কথাটা বলছি। এটা ধরেন প্রিএমশন মামলা হোক বা যে মামলা হোক, আমাকে হিন্টস গুলো দিয়ে দিতে হবে, যাতে করে মোর ইলাবোরেটলি আমি সাক্ষীতে জিনিসগুলো নিয়ে আসা যায়। তার মানে হচ্ছে আইনটা এবং সাক্ষী বিষয়ে আইনটা আপনার আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড থাকতে হবে, যেটাকে বলে, জি 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 এবং জি সেই অনুযায়ী সাজাতে হবে। যেমন কজ অফ অ্যাকশন, যদি আমি ঘটনা বললাম, অনেক গল্প গাছা থাকলো, কিন্তু কজ অফ অ্যাকশন কখন অ্যারাইজ করেছে, কিভাবে করলো, সেটা যদি না থাকে, তাহলে আর যে ইয়া হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। ওটা তো হ্যাঁ, স্পেসিফিক বিধানই আছে সিপিসি তে, যে হ্যাঁ, মানে কজ অফ অ্যাকশন এবং কোর্ট, ওটা তো 3টা স্টেটমেন্ট দিতেই হয়। কিন্তু আপনি যেটা বলছেন ওইটাই, যে ধরেন ন্যূনতম যদি কোনো হিন্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু মামলাটা ডিসঅ্যাডভান্টেজ একটা অবস্থায় চলে যেতে পারে। জি। তো
এরপরে আমাদের প্রশ্ন, ওকে, এরপরের প্রশ্নটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 204 ধারায় মোতাবেক কোন একটা কমপ্লেন রেজিস্টার কেসের ক্ষেত্রে সাক্ষীর তালিকা দিতে হয়। তো আমরা যদি একটা কল্পনা করি, মানে একটা ঘটনার কথা যদি ধরে নিই যে কেউ একজন অজ্ঞাত পরিচয়ধারী মানে দ্বারা ছিনতাই হলো, তার একটা ব্যাগ ছিনতাই করে নিয়ে যাওয়া হলো, সেটা নির্জন রাস্তায় হলো। যদি নির্জন রাস্তা হয় বা জনসম্মুখেও হতে পারে, তো এই অবস্থায় সাক্ষী রাখবো আমি কাকে? যদি নির্জন হয় তাহলে জনসম্মুখে হলে বা কি হবে, এবং এই মামলায় প্রমাণের ক্ষেত্রে কি কি বিষয় প্রাসঙ্গিক হতে পারে, বা আরো যদি আপনি কোনো উদাহরণ দিয়ে বিষয়টাকে পরিষ্কার করতে চান তাহলে। হ্যাঁ জি, এটা তো আসলে আপনার যখন ছিনতাইয়ের মামলা তো সাধারণত আপনার পুলিশ মামলা হয়ে থাকে সাধারণত। এখন যদি আপনার কগনিজেবল কোনো অফেন্স পুলিশ গ্রহণ না করে, তখন একজন ভিকটিমের অধিকার আছে যে এটা ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন্ট রেজিস্টার মামলা করা, সিআর মামলা করার। তো সিআর মামলার ক্ষেত্রে যেটা হয় যে সাক্ষীর একটা তালিকা দিতে হয়। সিআর মামলার মধ্যে সাক্ষী তালিকা না দিলে সেটা আপনার সেটা প্রমাণ সেটা প্রপার হয় না। তো সাক্ষীর যে তালিকাটা, সেটা কিন্তু শুধু বাদী যিনি বা ফরিয়াদি যিনি, তিনিও সাক্ষী হতে পারেন। যেমন আমি উদাহরণ দিয়ে বলি যে আমরা যখন চেকের মামলাগুলো করি এনআইএক্টের আন্ডারে, নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের আন্ডারে, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সাক্ষীর লিস্ট কিন্তু ঠিকই দিচ্ছি আপনার কমপ্লেন পিটিশনের মধ্যে। তো লিখে দিচ্ছি যে দ্য কমপ্লেনেন্ট হিমসেলফ, নিচে দিয়ে লিখে দিই যে মোর উইটনেস মে বি প্রডিউসড ইফ নেসেসারি, মানে এটা আমরা ওপেন রেখে দিচ্ছি। তো আপনার যে মামলাটার কথা বললেন, স্পেসিফিক্যালি যদি কথাটা বলি, যে সাধারণত অজ্ঞাতনামা যে আসামি, অজ্ঞাতনামা আসামি দিয়েও কিন্তু আপনার মামলা দায়ের করা যায়। তো সেক্ষেত্রে যদি পাশে কেউ থাকে, তিনি কিন্তু সাক্ষী হতে পারছেন। জহির, আমি জিনিসটা বুঝাতে পারছি কিনা? ধরেন একজন যে ভিকটিম, তার পাশে একজন মানুষ আছে বা একজন রিক্সাওয়ালা ছিল, গাড়ির ড্রাইভার ছিল, তিনি কিন্তু আপনার সাক্ষী হতে পারছেন। এখন যদি এমন হয় যে একজন ব্যক্তি শুধু হেঁটে যাচ্ছিলেন, এখন সেখানে আপনার কেউই ছিল না, তখন এবং আসামির পরিচয়টাও জানা নাই বাদীর, তখন কিন্তু বাদী কিন্তু অজ্ঞাতনামাকে দিয়েই করবেন এবং তিনি একমাত্র সাক্ষী থাকবেন। তখন পুলিশ এটা তদন্ত করে যদি বের করতে পারে, বা ধরেন যে এখন আছে কি বলে বিভিন্ন আপনার সিসিটিভি ক্যামেরা আছে, পুলিশ যদি এটাকে শনাক্ত করতে পারে আপনার এবং প্রকৃত আসামিকে ধরতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই একজন যিনি সাক্ষী, সেটা দিয়েও কিন্তু মামলাটা প্রমাণ করা যায়। এখানে একটা কথা একটু বলে রাখি যে আমাদের মানে মাননীয় উচ্চ আদালতের বিভিন্ন জাজমেন্টে যেটা এসছে যে দে পুট এমফাসিস নট অন দ্য কোয়ান্টিটি অফ দ্য এভিডেন্স, যে 10 জন সাক্ষী দিলাম, 15 জন সাক্ষী দিলাম। ওনারা যেটা বলছে যে ওয়েট অফ দ্য এভিডেন্স, একজন সাক্ষীর সাক্ষ্যটাও যদি বিশ্বাসযোগ্য হয়, একজন সাক্ষীর সাক্ষ্যটাও যদি প্রপার হয়, একজন সাক্ষীর সাক্ষ্যটা দিয়েও যদি আমার মামলাটা প্রমাণ করা যেতে পারে, সেক্ষেত্রে একজন সাক্ষী ইনাফ টু প্রুভ দ্য কেস। 134 ধারা, সাক্ষ্য আইন 134 ধারা এরকম বলা হয়েছে, পার্টিকুলার কোনো নাম্বারের কথা বলা হয় না, না। পার্টিকুলার নাম্বার নেই, কতজন লাগবে। জি জি, ওখানে পার্টিকুলার কোনো নাম্বার নেই। তো ধন্যবাদ। তো একজন দর্শক বলছেন যে প্রশ্ন করা যাবে কিনা? অবশ্যই যাবে। আপনি একজন ইতিমধ্যে করেছেন প্রশ্ন, আমরা শেষের দিকে যে দর্শকদের প্রশ্ন উত্তর দেব। এবার আমি কে, আমাদের বক্তা দেবেন। তো আপনারা প্রশ্ন করতে থাকুন। অবশ্যই প্রাসঙ্গিক প্রশ্ন হতে হবে, যেহেতু আমরা রেলিভেন্সি অফ ফ্যাক্ট নিয়ে কথা বলেছি, সুতরাং অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন উত্তর দেওয়া হবে না। তো এর পরের প্রশ্ন, যে মামলার ঘটনা ও দাবি, এই বিষয়টা নিয়ে আপনি আলোচনা করেছেন হয়তো, আমরা পরের প্রশ্নে যেতে পারি। এই যে আমাদের প্রমাণের দায়ভার ও প্রমাণের স্ট্যান্ডার্ড নিয়ে কি আলোচনা হয়েছে? হ্যাঁ, আমরা বলেছি যেটা অলওয়েজ যিনি দাবি করছেন তিনি, আমাদের দেশে বা সব জায়গাতেই হি হু ক্লেমস হি মাস্ট প্রুভ, এটা একটা বেসিক আইনের একটা বেসিক একটা নীতি। এবং স্ট্যান্ডার্ড অফ প্রুফ হচ্ছে যেটা আমরা বলেছি যে ব্যালেন্স অফ প্রবাবিলিটিজ, এবং হচ্ছে যে বিয়ন্ড রিজনেবল ডাউট। একটা জিনিস এখানে একটু বলে রাখা ভালো, যদি আমাদের আমাদের চেয়েও যদি অনভিজ্ঞ কেউ থাকে সে তাদের জন্য, সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা মামলার ক্ষেত্রে আপনার এই বার্ডেন অফ প্রুফটাকে শিফট করা হয়েছে। বার্ডেন অফ প্রুফটা শিফট করা হয়েছে এভাবে যে
কে প্রমাণ করবে? বারবার আমরা বলছি একটা কথা যে বাদী প্রমাণ করবে, সেটা আমাদের এভিডেন্স একটা জিনিসটা বলা আছে স্পেসিফিক্যালি। কিন্তু সেটার পাশাপাশি একটা মামলাতে যে ওয়াইফ কিলিং কেসে বা স্ত্রী হত্যা মামলাতে যদি আপনার এটাকে শিফট করে দেওয়া হয়েছে হাজবেন্ডের উপরে, যদি হাজবেন্ডের জজিওতে ওয়াইফ থাকে, সেক্ষেত্রে ওই থাকা অবস্থাতে যদি ওয়াইফ মৃত্যুবরণ করেন, তার যদি শি ইজ মার্ডার অর কিল্ড, তখন হাজবেন্ড এটা বলতে পারবে না যে আমি এটা কিছু জানি না, আই ওয়াজ জাস্ট স্লিপিং, আর সকালে উঠে দেখি শি ইজ কিল্ড। ব্যাপারটা এরকম বলা যাবে না। সো ওয়াইফ কিলিং কেসে আপনার হচ্ছে যে এই বার্ডেনটাকে শিফট করে দেওয়া হচ্ছে মাননীয় আপিল বিভাগের মামলার মাধ্যমে, খুব সম্ভবত মনির রিমা মামলার মাধ্যমে, এটা আমার এক্স্যাক্টলি জানা নাই, আই মাইট বি রং, বাট যতটুকু মনে পড়ছে যে খুব সম্ভবত মনির এবং রিমা হত্যা মামলার মাধ্যমে খুব সম্ভবত। আর অন্যান্য ক্ষেত্রে এই বার্ডেনটা যদি আপনার বিবাদী বা আপনার আসামি যদি কোনো কিছু ডিফেন্স কেস দেয়, সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আসামির। যদি আসামি 342 এর মাধ্যমে যদি কোনো ডিফেন্স কেস দিয়ে থাকে, যে আসামির কিন্তু কোনো মামলা, আসামির কিন্তু ডিফেন্স কেসের কোনো প্রয়োজন নেই ক্রিমিনাল মামলার ক্ষেত্রে। এটা শুধুমাত্র প্রসিকিউশন প্রুফ করবে যে এই আসামি এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু আসামির যদি মনে হয় যে না, আমার কাছে এত স্ট্রং একটা অ্যালিবাই আছে যে আমি ঘটনার দিন ইন্ডিয়াতে ছিলাম, আমার পাসপোর্টে সেটার, আমার ভিসার সিল আছে, আমি যে বাইরে গিয়েছি সেটার সিল আছে, আমি এন্ট্রি করেছি সেটা সিল আছে, সেক্ষেত্রে এটা কিন্তু তার জন্য খুবই ভালো একটা সাক্ষ্য। তো সেক্ষেত্রে ওই যতটুকু উনি ক্লেম করবেন একজন বিবাদী, একজন আসামি, ওইটা প্রমাণের দায়ভার কিন্তু তার মানে হচ্ছে এখানেও কিন্তু ওই যে মূল যে নীতিটা, যে দাবি করবে তিনি প্রমাণ করবে, তো সেটা কিন্তু চলে আসছে অটোমেটিক্যালি। সাক্ষ্য আইনের কিছু প্রিন্সিপাল যদি জানা থাকে তাহলে এই আইনটা বুঝতে খুবই সহজ হবে, যেটা শুরুতেই বক্তা বলেছেন। সুতরাং সেই প্রিন্সিপাল গুলো আলোকে যদি সাক্ষ্য আইনটা কিভাবে সাজানো হয়েছে দেখা হয়, তাহলে মনে রাখতেও সুবিধা হয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে কোনো বিষয়ে সাক্ষ্য দিতে চাইলে ফাউন্ডেশনাল প্রুফ নামে একটা কনসেপ্ট আছে, অর্থাৎ কোন একটা বিষয়ে সাক্ষ্য দিতে চাইলে ফাউন্ডেশনাল প্রুফ আগে হাজির করতে হয় এবং তারপরে পরের বিষয়টা প্রমাণ করতে হয়। যেমন ডাইং ডিক্লারেশনের ক্ষেত্রে আগে মৃত্যুর কথা প্রমাণ করতে হয়। তো এই বিষয়টা ফাউন্ডেশনাল প্রুফ নিয়ে যদি আপনি একটু আলোচনা করতেন। এটা তো আসলে খুবই লজিক্যাল একটা বিষয় আর কি। এটা মানে আই এম নট এন এক্সপার্ট অন দ্যাট, বাট এটা খুবই সিম্পল একটা বিষয়। যে ধরেন ডাইং ডিক্লারেশন, যে কেউ বলছে যে উনি মারা যাওয়ার সময় এটা বলে গেছে। ওকে, এখন এটা আসলেই মারা যাওয়ার সময় বলেছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে উনি আসলে মারা গিয়েছেন কিনা। এখানে দুইটা বিষয়। সো যদি এমন হয়ে থাকে যে উনি সত্যিকার অর্থে মারা গেছেন এবং মৃত্যুর পূর্বে স্পেসিফিক্যালি এই কথাটা বলে গেছেন যে উনি মিস্টার এক্স ওনাকে খুন করেছে, মিস্টার ওয়াই ওনাকে খুন করেছে, সেক্ষেত্রে এটা অবশ্যই রেলেভেন্ট, কোর্ট এটা রেলেভেন্স হিসেবে নিবে। এখানে একটা ফিলোসফি হচ্ছে এরকম, মানুষ একদম যখন মৃত্যুর পর্যায়ে, তখন এটা সাধারণত তিনি মিথ্যা কথা বলার মতো মেন্টাল কন্ডিশনে থাকেন না সাধারণত। এটা তো সবকিছুই তো উইশফুল থিঙ্কিং যে কেউ মিথ্যা কথা বলবেন। এখন যদি একজন মানুষ এতটাই খারাপ হয় যে উনি মারা যাওয়ার সময় ভাবে যে আচ্ছা ঠিক আছে আমি অমুকে ফাঁসি দিতে চাই, সেক্ষেত্রে তার এই প্রিজাম্পশনটা কাজে লাগবে না। তখন কিন্তু একজন বিজ্ঞ বিচারককে অন্য অনেক কিছু আবার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স গুলো দেখতে হবে বা প্রিভিয়াস হিস্ট্রি গুলো দেখতে হবে। তো যেটা বলছিলাম যে ওইটা আপনাকে প্রথমে হচ্ছে যে প্রুফ করতে হবে উনি মারা গেছেন, তারপর হচ্ছে এটা আসে। এখানে খুব সম্ভবত একটা এক্সেপশন আছে যে ডাইং ডিক্লারেশন দিয়েছেন মৃত্যুর মুহূর্তে দিয়েছেন, কিন্তু সামহাউ আল্লাহর রহমতে বাই অ্যাক্ট অফ গড বা কি বলে এটাকে, যে বাই গ্রেস অফ গড এটা উনি হয়তো বা মারা যান নাই, তখন কি এটা সাক্ষ্যটা রেলিভেন্ট হবে কিনা। এটা বিভিন্ন জাজমেন্টে এসছে, যে আমরা যেটা বইয়ে পড়েছি যে এটা তবুও রেলিভেন্ট হবে, বিকজ এটা আনএক্সপেক্টেড ছিল যে উনি বেঁচে ফিরবেন, সেটা আনএক্সপেক্টেড ছিল। এগুলো কিন্তু খুবই লজিক্যাল কথা জিনিসগুলো। এই জন্য আমরা একটা সেশনও করতে চাই। এমনকি এই যে জেমস ফিটজেন্স স্টেফেন, তিনি জেমস মিলের সিস্টেম অফ লজিক নামে একটা বই আছে, বিখ্যাত বই, এটা দ্বারা প্রভাবিত হয়েছেন। এবং ওনার একটা কিন্তু বই আছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট নামে, ওনার দুটা বই আছে, একটা হচ্ছে ডাইজেস্ট আর একটা হচ্ছে সরাসরি এই নামে। তো এগুলোতে উনি বেশ সুন্দর করে লজিক্যালি উপস্থাপন করেছেন, এবং লজিকটা যার ক্লিয়ার থাকবে, সাক্ষ্য আইন রেলিভেন্সি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যেমন তার সুবিধা হবে, প্রমাণের ক্ষেত্রেও নানা ধরনের সুবিধা পাবে। লয়ার হতে চাইলে খুব ভালো লজিক জানতে হবে, লজিক বিদ্যা। কি বলেন? আমি তো আপনার কথা আমার মুখ দিয়ে বেরোনো ঠিক না, যাই হোক আপনি বলবেন। সেটাই আমরা উই আর বিং টট দ্যাট, আমরা সেটাই শিখে আসছি। তো এখন প্রশ্ন হচ্ছে সাক্ষীর যোগ্যতা কি থাকতে হয়, কিভাবে
সাক্ষী বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করা যায়, সাক্ষী হোস্টাইল হলে কি করণীয়, অর্থাৎ সাক্ষী সংক্রান্ত উইটনেস সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের সামনে একটু উইটনেস সংক্রান্ত যে বিষয়ের ধারাটা, এটা আমি একটু আগে দেখেছিলাম। এটা ধারাটা হচ্ছে আপনার 118 ধারা। তো 118 ধারাতে শুরুটা বলেছে এরকম যে সবাই সাক্ষী হতে পারবে। এটা নির্ধারণ করবে বিজ্ঞ আদালত। বিজ্ঞ আদালতের কাছে যদি একজন মানুষকে যোগ্য মনে হয়, তুমি সবাইকে সাক্ষী হিসেবে সাক্ষী নিতে পারবে। একটু প্রভিজো দিয়ে বলা হচ্ছে যে যদি খুবই টেন্ডার এজড পার্সন হয়, মানে ধরেন একদমই কম বয়স্ক বাচ্চা, অথবা ওভার এজড পার্সন হয় যে অনেক বেশি বয়স্ক, অথবা হচ্ছে যে আপনার অসুস্থ, মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক অসুস্থ, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত যদি মনে করেন যে না, উনি এই যে মামলার সাক্ষী হিসেবে উনি যথেষ্ট যোগ্য না, উনি কিন্তু তাকে সাক্ষ্য দিতে দিবেন না। কিন্তু যতক্ষণ পর্যন্ত উনি আপনার বিজ্ঞ আদালত মনে করছে যে আপনার এই ব্যক্তিটা এই সাক্ষী হিসেবে যোগ্য, ততক্ষণ পর্যন্ত যে কোনো ব্যক্তি সাক্ষ্য দিতে পারে। এখানে বলা হচ্ছে অল এনি পার্সন ক্যান বি উইটনেস। আর প্রোভাইজোতে বলা হচ্ছে যে এই কয়েকজন, মানে যাদেরকে বাদ দেওয়া হচ্ছে যে টেন্ডার এজ, এখানে কিন্তু বলা নেই কিন্তু মাইনর, যে 18 বছরের নিচে হতে পারবে না। 7 বছরের বাচ্চাকেও আমরা পারিবারিক মামলাতে দেখেছি যে 7 বছরের বাচ্চাকেও কিন্তু আপনার কি বলে এটাকে, যে আপনার সাক্ষী নেওয়া হয়। হয়তো একজন যশ সাহেব, উনি খাসকার মতো ডেকে খুব আদর করে একটু চকলেট দিয়ে বলেন যে তুমি তোমার যে বাবা মা হয়তো বা এই হয়েছে জিনিসটা, একটা বাচ্চার জন্য তো এটা অনেক কষ্টকর। তো তাকে হয়তো বলছে আসলে কি হয়েছে তুমি জানো কিনা বা দেখেছো কিনা, তুমি আমাকে বলো, এখানে কেউ নেই। এটা কিন্তু আমরা অনেক সময় দেখেছি। একজন বিচারক অনেক বড়, তাকে ডিসক্রিপশন দেওয়া হয়েছে সাক্ষ্য আইনে, কারণ উনি হিজ অর শি টু জাজ যে কাকে সাক্ষ্য হিসেবে দিবে, কাকে সাক্ষ্য হিসেবে দিবে না। এখন ওই যে বললাম যে আমি তো আইনজীবী, আমি তো আমার একজন সাক্ষী নিয়েই আসবো। এটা ধরেন একজন টিপ্পণী কাটতে পারে যে আচ্ছা, আপনি তো এমন একজন সাক্ষীকে নিয়ে আসছেন যে উনি অনেক বয়স্ক, ওনার বয়স 90 বছর, বা তার বয়স 3 বছর বা 4 বছর। এটা তো আমি আমার কাজটা করবো, আমি একজন সাক্ষী, আমার কোনো সাক্ষী নাই, কথার কথা আমার 4 বছরের একটা বাচ্চাই হচ্ছে সাক্ষী, এই ঘটনা সেই দেখেছে। বাট ইট ইজ দ্য জাজ হু আলটিমেটলি ডিসাইডস যে তাকে সেই তার সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে কি হবে না। এখন এটা কিন্তু আসলে সময়ের সাথে সাথে কিন্তু একটু চেঞ্জ হচ্ছে। যেমন ধরেন আগে কিন্তু আপনার সেই 9 বছর না 7 বছর, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, যে তাদের ক্রিমিনাল কোনো কি বলে এটাকে, যে তাদের একটা ক্রাইম করতে পারে 9 বছরের শিশু, সেটা কিন্তু বিশ্বাস করা হতো না। এটাকে কিন্তু কমিয়ে 7 বছরে নিয়ে আসা হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু ভেরি মাচ প্রিভিলেন্ট, যে সময়ের সাথে সাথে হয়তো বা দেখা গেছে যে একজন 5 বছরের বাচ্চা, আমরা যখন 5 বছর ছিলাম আমাদের যেই আন্ডারস্ট্যান্ডিং ছিল, এখনকার 5 বছরের বাচ্চারা হয়তো বা তার চেয়ে একটু ভালো বোঝে, তাই না? সো একজন বিজ্ঞ বিচারক এটা যাচাই বাছাই করবেন যে কাকে সাক্ষী হিসেবে গ্রহণ করা যায় বা না যায়। আর ইমপিচমেন্টের কথাটা খুব সম্ভবত আমাদের একবার এসছে, যে আপনার এটা সেকশন আপনার 155 খুব সম্ভবত, যে একজন সাক্ষীকে যদি শুরুতেই প্রমাণ করা যায় যে আপনার উনি উনি কি বলবো, যে উনি টাকা নিয়ে আসছেন, কথার কথা টাকা নিয়ে আসছে। যে আমাদের সিনিয়ররা বলতেন যে আগের একটা সাক্ষী, কি কাশীপুর নাকি কাশী একটা জায়গা আছে, সেখানে সাক্ষী একটা ল্যান্ড অফ উইটনেসেস, মানে ওরা প্রফেশনাল সাক্ষী ছিল, যে তারা যে কেউ টাকা দিলে ওই পক্ষ এসে, বিভিন্ন বই আমরা পড়েছি গল্পে, যে তারা এসে সাক্ষী দিত। তো ওইরকম যে কাশীপুরে যদি সাক্ষী না হয়, আমি অমিতাভ জায়গার নামটা ভুল বচ্চনের একটা মুভিও দেখেছিলাম যেখানে অমিতাভ বচ্চনের সাক্ষী দিচ্ছে। হ্যাঁ, তো ওই রকম যদি ধরেন এটা কেউ সার্টেন থাকে যে আপনার এই সাক্ষী টাকা গ্রহণ করে বা ব্রাইবড হয়ে বা আদারওয়াইজ বায়াসড হয়ে একটা সাক্ষী দিতে এসছে, তখন কিন্তু তাকে ইমপিচ করা যায়। আবার ধরেন একজন এটা জেরার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে আচ্ছা, আপনি যে এসেছেন, আপনার আসা যাওয়ার ভাড়া কে দিয়েছে। এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সাক্ষীর কথা বলা হচ্ছে। এখন যখন যিনি বাদীর ভাই বা বাদীর ছেলে, তার ভাড়া তো বাদী দিবে। এটা আইনজীবীদের একটা কৌশল, আমাদের একটা কৌশল। ধরেন একটা ইন্ডিপেন্ডেন্ট সাক্ষী মেনেছি আমি, ধরেন সে আরেকজনের, তখন একজন আইনজীবী জিজ্ঞেস করতে পারে আপনার আসা যাওয়ার ভাড়া কে দিয়েছে, বা আপনাকে দুপুরে সকালে নাস্তা কে করিয়েছে, বললো যে বাদী করেছে। তখন উনি বলতে পারে যে উনি তো একটা কি বলবো, যে ইন্ডিপেন্ডেন্ট কোনো সাক্ষী না। হ্যাঁ, বাট সেটা একজনের কাছ থেকে, ধরেন বাদী, আমাদের এখানে তো সাক্ষী সুরক্ষা আইন নাই। সো একজন মানুষ, আমাদের এখানে আমরা সবাই এত কষ্ট করে জীবন ধারণ করি, সেখানে একজন সাক্ষী সারাদিন নষ্ট করবে আরেকজনের মামলার জমির ক্ষেত্রে, এটা আসলে খুবই ইলজিক্যাল, খুবই ইলজিক্যাল। তো সেক্ষেত্রে একজন বাদীর খরচেই সাক্ষী আসা উচিত। তো এটা আরো বরং লিগালাইজ করে দেওয়া উচিত, যাতে করে সাক্ষী ফিলস মোর কমফোর্টেবল টু কাম এন্ড টু সে দ্য ট্রুথ। সেক্ষেত্রে আমার মনে হয় যে আরো ন্যায় বিচারটা আরো মানে বেশি প্রতিষ্ঠা করা সম্ভব।
আপনি ঠিক আমার মনের কথাটাই বলেছেন। আমি সাক্ষী সুরক্ষা আইন নিয়ে কথা থাকা উচিত বলে এটা ভাবছিলাম, কিন্তু মাঝখানে আপনাকে আমি বাদ সাধিনি। যাই হোক, তো ধন্যবাদ। এরপরের প্রশ্ন হচ্ছে, যেটা সচরাচর আহ, আমরা শুনে থাকি, সেটা হচ্ছে লিডিং কোয়েশ্চেন কি এবং কখন করা যায়, কখন করা যায় না, কেন করা যায় না বা যায়, এইটা নিয়ে যদি আলোচনা করতেন। লিডিং কোশ্চেনটা হচ্ছে যে যে ধরনের প্রশ্নের ভেতরে ইঙ্গিত থাকে আর কি, ইঙ্গিতবাহী প্রশ্ন। যে আপনি তো নীল জামায় পড়েছেন জহির, তাই না? এটা খুবই কমন, আমরা সবাই ছাত্র জীবনে এটা পড়ে থাকি। তো ব্যাপারটা তো এরকম না, ধরেন একজন আইনজীবী, এখানে আসলে একটা ব্যাপার আছে আমাদের কোর্টের। আমি যতটুকু ট্রায়াল কোর্টে যতটুকু 5 বছরের একটু অধিক সময় জুনিয়রশিপ করার সৌভাগ্য হয়েছে আমার, দুজন খুবই ভালো সিনিয়রের, বিজ্ঞ সিনিয়রের সাথে। তো আমি যতটুকু দেখেছি জিনিসটা, যে এখানে আসলে অনেক কনসেপচুয়াল কিছু এরর আছে। যেমন ধরেন আমাদের রিফ্রেশিং মেমোরি বলে একটা বিধানই আছে আমাদের সাক্ষ্য আইনে, যে একজন ধরেন উনি উনি 10 বছর আগে একটা চিঠি লিখেছেন। এখন 10 বছর আগে কি লিখেছেন আমরা তো 1 সপ্তাহ আগে একটা চিঠি ভুলে যেতে পারি। এখন আমি যখন আইনজীবী হিসেবে ওখানে একটা প্রিভিলেজ সিচুয়েশন আমি আছি, আমার হাতে সেই ডকুমেন্ট আছে। আমি কিন্তু একজন সাক্ষীকে বা ধরেন আমার অপোজিট পক্ষের আইনজীবী আমার সাক্ষীকে খুব জোর সরে বলছে যে আপনি এটা লিখেছেন কিনা। তো এইটা ঠিক না, এটা ঠিক না। এটা হচ্ছে যে তাকে মেমোরিটাকে রিফ্রেশ করতে দেওয়ার একটা মানে সুযোগ দেওয়া উচিত। তো এই কথাটা কেন বললাম, এই কথাটা বললাম এই জন্য যে ওই যেহেতু মেমোরির সুযোগ দেওয়া হয় না মেমোরি রিফ্রেশ করার, তখন হয় কি যে আইনজীবীরা চেষ্টা করে, এটা এই কথাটা ওপেনলি ভাবে আমার বলা হয়তো ঠিক না, ধরেন এটা আমি নিজেও হয়তো করে এসেছি জিনিসটা, যে কিছু হিন্টস দিয়ে দেওয়ার। কখন ধরেন একজন সাক্ষী, আমার সাক্ষী সে ভুলে গেছে। এখন ধরেন একটা একটা আপনি ধরেন আপনার একটা জমি নিয়ে মামলা, আপনার কি এটা কি পসিবল? আপনি জাস্ট, আমরা যেহেতু আড্ডা দিচ্ছি, আপনি ধরেন 10টা দলিলের নাম্বার, ডেট এবং হচ্ছে যে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, চৌহদ্দি, কি ডেভিয়েশন হয়েছে, আপনি এই তথ্যগুলো কি ধরেন খুব ব্রিলিয়েন্ট মানুষ একদম ইন টোটো ইন ভার্বাটিম কি রিপ্রডিউস করতে পারবে? আমার বিনয়ী মতামত হচ্ছে এটা সম্ভব না। তো সেক্ষেত্রে হয় কি যে এটা কিন্তু বিধান আছে, যেটা আপনি এক্সিবিট করছেন সেটা কিন্তু আপনি দেখতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে যে ধরেন এই বিধানটা অনেক আইনজীবী জানেন না, বা উনি হয়তো একটা অবজেক্ট করছেন, অথবা জজ সাহেবও বলছেন যে উইথ ডিউ রেসপেক্ট, যে হয়তো উনি জানেন না, উনি হয়তো এটাকে বলছেন না এটা আপনি মুখস্থ বলেন। তো এই যে কিছু কনসেপচুয়াল মানে যেটা মানে লিডিং কোশ্চেনটা হচ্ছে যে, যদি আপনার প্রশ্নের উত্তরটা দিতে হয় স্পেসিফিক ভাবে, যে যেটা টেক্সট বুক আনসার, যে যেটার মধ্যে আনসার দেওয়া থাকে সেটার মধ্যে সেটা কোশ্চেনটা করা যাবে না, এক্সামিনেশন ইন চিফে করা যাবে না, ক্রস এক্সামিনেশনে করা যাবে, মানে জবানবন্দিতে করা যাবে না, জেরাতে করা যাবে। তো সেটার পিছনেও কিন্তু জুরিসপ্রুডেন্সিয়াল ব্যাখ্যা আছে যে কেন জবানবন্দিতে করা যাবে না। কারণ জবানবন্দিটা হচ্ছে সাক্ষীর সাক্ষ্য। তো সেক্ষেত্রে আইনজীবী যদি তাকে প্রম্পট করেন যে টুকরো টুকরো করে বলে দেন, এই যে মঞ্চ নাটকের মতো করে, বা আইনজীবী যদি ওনাকে হেল্প করে, সেক্ষেত্রে তো ওনার সঠিক বক্তব্যটা বের হয়ে আসবে না। তো যেহেতু ধরো যে মেমোরি রিফ্রেশমেন্টের যে একটা প্রভিশন আছে, এটা সেকশন হচ্ছে আপনার, এটা 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 বিধানটা আছে, এটা একটা স্পেসিফিক সেকশন 154, বা আমি একটু দেখে বলি। 161, 159, 159 আর 161। 159, থ্যাংক ইউ, 159। তো ওই যে 159টাকে যদি একটু প্রপারলি ইউটিলাইজ করা যায়, সেক্ষেত্রে কিন্তু হয়তোবা এই যে কৌশলগুলো আস্তে আস্তে কমে আসবে। তো যাই হোক, আপনার প্রশ্ন উত্তরটা হচ্ছে যে জবানবন্দির ক্ষেত্রে কোনো আপনার হিন্টিং কোনো কথা বলা যাবে না, উত্তর ইনপুট করা যাবে না, প্রম্পট করা যাবে না। আর জেরার ক্ষেত্রে দ্য লয়ার অফ অপোজিট পার্টি ইজ ফ্রি টু মেক এনি লিডিং কোশ্চেন। সো এই ব্যাপারে একটা জিনিস মনে পড়লো, এবছরে বার্টন রাসেলের 150 বছর পূর্তি হচ্ছে। তার দ্য হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফিতে সক্রেটিসকে অভিযুক্ত করেছেন যে উনি খালি লিডিং কোশ্চেন করতেন। ওনার যে সামনে যার সাথে কথাবার্তা বলতেন, ডায়ালগ আমরা যেটা করছি, আমি সক্রেটিসকে এই কারণে পছন্দ করি, ওই মডেলই ফলো করতে চাই যেটা। যাই হোক, তো আমার মতে যে হ্যাঁ আপনি বলতে চাচ্ছেন, সক্রেটিসের পক্ষে আইনজীবী হিসেবে বলি যে হি ওয়াজ নট ইন এ ট্রায়াল। তো সক্রেটিসের পক্ষে আইনজীবী হিসেবে বলি যে উনি তো একটা লেকচার দিচ্ছিলেন, সো এটা যেহেতু ট্রায়াল ছিল না, সো এটা আমরা উই ক্যান ফরগিভ। আর পাশাপাশি তিনি তার আমরা যদি বলি তিনি প্রতিপক্ষকে প্রশ্ন করছেন এবং তার ভুলগুলো ধরে তার তার বক্তব্যের মধ্যে যে অপূর্ণতা আছে, তার যে যুক্তির জায়গা থেকে ঘাটতি আছে, সেটা তিনি প্রমাণ করছেন, বের করার চেষ্টা করছেন। সুতরাং সেক্ষেত্রে লিডিং কোশ্চেন তিনি করতেই পারেন। আর পাশাপাশি যেমন হ্যাঁ
অতটুকু করেছেন দেখে ধরেন, অতটুকু করেছেন দেখে পৃথিবীতে এতটুকু এটির পড়াশোনা বা ফিলোসফি এসছে, তাহলে আমাদের তো আমরা হয়তো বা অত ধারে কাছে যেতে পারতাম না। অবশ্য উনি বিনয়ের সাথে অন্যের ভুলগুলো তুলে ধরতেন, মানে বিনয়ের সাথে। এমন, যাই হোক, তো আচ্ছা, না, বিনয়টা দরকার। আমাদের উদ্ধত্ত থাকলে আমাদের যে জনপরিসর যেটাকে বলে, যে স্পেস, পাবলিক স্পেস, সেটা নষ্ট হয়ে যায়, এবং সেক্ষেত্রে বিভিন্ন যে মানে বুলিং, তারপরে যেসব বিষয় আছে, এগুলো অবশ্যই ক্ষতিকারক। সুতরাং বিনয়টা দরকার। এটা কোর্টে খুব খুব প্রিভেলেন্ট। কোর্টে দেখা যাচ্ছে আসলে ডিসরেসপেক্টটা তিন পক্ষের মধ্যে খুব প্রবল আর কি। ধরেন এই কথাটা এই ওপেন ফোরামে বলাটা সঠিক না, কিন্তু তবু জিনিসটা যেহেতু আমরা একটু আড্ডামূলক কথা বলছি, এটা জাস্ট একটু শেয়ার করে রাখি যে যদি ধরেন রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট যদি থাকতো, একজন ধরেন আইনজীবী, উনি একজন, আমরা যখন একটা পড়াশোনা একটা জিনিস দেখে শুনে বুঝে আমরা যাচ্ছি, তো আমরা ধরেন হচ্ছে যেই একজন সাক্ষীকে আমাদের তো ধরেন খুব হার্শলি কিছু বলা দরকার। একটা হচ্ছে যে আপনি প্রকৃত সত্য বের করে নিয়ে আসার জন্য আপনি কিন্তু ক্রস এক্সামিনেশন করবেন, আপনার এটা কাজ, আমাদের আইনজীবী এটাই কাজ। আবার ঠিক তেমনি একজন বিজ্ঞ বিচারকের এটাকে কন্ট্রোল করা বিষয়টাকে, ওনাকে কতটুকু রেলিভেন্ট হিসেবে গ্রহণ করা বা না গ্রহণ করা। তো দেখা যাচ্ছে যে আবার ধরেন সাক্ষী আমাদের দেশে অনেক সময় অনেক একটু বেশি কি বলবো যে বুদ্ধিমান হয়ে যায় আইনজীবীর চেয়ে বা বিচারকের, বিজ্ঞ বিচারকের চেয়েও। তো সেক্ষেত্রে ওই যে যেটা বললাম যে আমাদের ওই যে গোল্ডেন রুল অফ এভিডেন্স, অথবা ধরেন আমরা যে আর্ট অফ ক্রস এক্সামিনেশন, যে সমস্ত খুবই বিখ্যাত বই আছে আপনার, এগুলি আসলে ধরেন এগুলি পরে যদি কেউ আমাদের দেশে সাক্ষ্য নিতে যায় আইনজীবী, উনি কিন্তু এটা নিতে পারবেন না। আমি খুব বিনয়ের সাথে এই কথাটা বলছি। মানে আমাদের সেই ইউরোপ, মানে কমন ল স্টাইলে বা বিদেশি স্টাইলে আপনি যদি ওই পড়াশোনাগুলো করে, যে আপনার ওইটা সবাই পড়বে, অবশ্যই পড়াশোনার জন্য পড়তে হবে, কিন্তু ওইটা মেনে নিয়ে যদি কেউ যায় কোর্টে, উনি কিন্তু উনি দেখবেন যে উনি ওখানে খুবই ডিসফেভার একটা পজিশন আছে, যে সাক্ষী তার চেয়ে বেশি হয়তো দেখা যাচ্ছে যে আমি কি বুঝতে চাচ্ছি আর কি, যে সাক্ষী হয়তো তার চেয়েও বেশি অগ্রসর। তো ওই জন্যই ধরেন কিন্তু ওই যে প্রবলেমটা এই কারণে হয়, আপনি যেটা বললেন না, যে এটা কিন্তু আসলে ওই একটা প্র্যাকটিক্যাল সমস্যা। ধন্যবাদ। আমার এদিক থেকে একটু ইন্টারনেটে একটু হচ্ছে, আমি জানি না আমার কথা বোঝা যাচ্ছে কিনা। বোঝা যাচ্ছে? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। তো এরপরে আমরা সর্বশেষ ভাগে, আরেকটা প্রশ্ন আছে মূল আলোচনার ভাগে, যে অ্যাডমিশন এবং স্টলের ধারণাগত মিল অমিল নিয়ে আলোচনা করুন। মামলা প্রমাণে এই দুটো ধারণার প্রায়োগিক গুরুত্ব কতখানি? এটা ছিল আমাদের মূল আলোচনা, দ্বিতীয় ভাগের শেষ প্রশ্ন। অ্যাডমিশনটা নিয়ে আসলে এটা আসলে আমাদের একটু আলোচনাটা এখানে করা হয়নি। অ্যাডমিশন বা কনফেশনের যে জায়গাটা আর কি, কনফেশনটা হচ্ছে মোর রিলেটেড টু ক্রিমিনাল কেস, আর অ্যাডমিশনটা হচ্ছে আপনার সিভিলে। অ্যাডমিশনটা হচ্ছে যে ধরেন আমাদের যে অ্যাডভার্সারিয়াল সিস্টেম, দুইজন ব্যক্তি একটা জমি নিয়ে একটা মামলা আসছে, তো সেক্ষেত্রে আপনার ধরেন দুই চাচাতো ভাইয়ের মধ্যে মামলা, কথার কথা, তাদের দাদা কিন্তু এক। তো তার ধরেন কথার কথা যে যেই জমিটা তার দাদা কিনেছেন, এখন যিনি বাদী তিনিও কিন্তু ওই চেইনটা বা ওই এই বর্ণনাটা গিয়ে আসবেন তার আর্জিতে, যে এই মামলা, এই জমিটা 4 বার হাত বদল হয়ে মিস্টার এক্স, এই বাদীর দাদা, তিনি এটা কিনেছেন, তারপর তার বাবা এসছে, তারপর এটা আমি পেয়েছি। এখন যিনি বিবাদী, তার দাদাও কিন্তু একই ব্যক্তি। তো উনি যদি উনি বলেন যে আর্জির সবকিছু ভুল, একটা লাইন লিখে দেন যে আর্জি যা আছে সব সব অস্বীকার করলাম, সব ভুল, তাহলে কিন্তু জিনিসটা হবে না। তো কতটুকু হচ্ছে উনি স্বীকার করছেন, এটাকে বলা হচ্ছে অ্যাডমিশন। কতটুকু স্বীকার করছেন, এটা হচ্ছে অ্যাডমিশন। তো এখানে আসলে ওই যে শুরুর দিকে যে কিছু কনসেপ্ট আছে, যে আপনার মানে অ্যাডমিশন এবং কনফেশন, এগুলো তো সংজ্ঞামূলক বিষয়। কনফেশনটা হচ্ছে যে দোষ স্বীকার করা, দোষ যেটাকে বলা হচ্ছে দোষ স্বীকারই বলে এটাকে। আর অ্যাডমিশনের বাংলাটা হচ্ছে স্বীকারোক্তি, আর কনফেশন বাংলাটা হচ্ছে আপনার দোষ স্বীকার করা। তো কনফেশনটা হচ্ছে যখন আপনার একজন ক্রিমিনাল মামলাতে আপনার কোনো একজন অভিযুক্ত, তিনি যদি তার দোষ স্বীকার করেন, সেটা ম্যাজিস্ট্রেটের কাছে সেকশন 164 আন্ডারে, এটা কিন্তু আপনার কনফেশন বলা হয়। আর অ্যাডমিশনটা তো হচ্ছে যে যেটা বললাম, যে অ্যাডমিট করে নেওয়া, যে যেই যে যতটুকু আমি স্বীকার করছি, আমি বাদীর বক্তব্য বা বিবাদীর বক্তব্য আমি যতটুকু স্বীকার করছি, যেটা অ্যাডমিটেড, সেটা কিন্তু আপনার প্রুফ করার কোনো প্রয়োজন হয়। আমাদের যে প্রিজাম্পশনের যে কথাগুলো আছে, অনেক বড় সেকশন গুলো আছে, অনেকগুলো সেকশন আছে, যে কোনটা কি প্রিজাম্পশন। তো যেটা অ্যাডমিটেড সেটা কিন্তু আর সেটা ইস্যুও হয় না। মানে সিভিল মামলাতে তো ধরেন আমরা কি করি, যে ইস্যু গঠন করি, যে বাদী এবং বিবাদীর মধ্যে যেই বিরোধটা, যেটা একটা পক্ষ স্বীকার করছে আর একটা পক্ষ স্বীকার করছে না, এটাকে বলা হচ্ছে ইস্যু। সো ইস্যুটা কিন্তু আপনার অ্যাডমিটেড বিষয় নিয়ে ইস্যুটা গঠন করার
প্রয়োজন হয় না, মানে বিজ্ঞ আদালতের ওই অংশটুকু অমিট করে পরবর্তী অংশে তিনি চলে যেতে পারেন মামলা প্রমাণের জন্য, এবং আমাদের বিচারিক আদালতের রায়গুলোতে সেটা রিফ্লেকশন থাকে। মানে আমাদের মামলা প্রমাণের সবচেয়ে সহজ উপায় হচ্ছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, যে মামলা প্রমাণ এক্ষেত্রে আমি যেহেতু বলে ফেলেছি যে মামলা খুব সহজেই প্রমাণ করা যেত বা কোনো ঝামেলাই হতো না যদি সবাই অ্যাডমিট করতো। আর দ্বিতীয় হচ্ছে বিচারক যদি ঈশ্বরের মতো আল্লাহর মতো সমস্ত কিছু জানতেন, যেটা এই কারণে পারফেক্ট জাস্টিসের জন্য আমরা পরকালের দিকে তাকিয়ে থাকি। যাই হোক, সেটা সম্ভব না। এখানে কথা বলি যে জি জি জি, আমি যেটা বলছিলাম যে আমাদের এটা খুবই প্রচলিত। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের একজন বিচারপতি গত কয়েক মাস আগে উনি তার রিটায়ারমেন্ট স্পিচে বলেছেন ফেসিশনে যে বাদী পক্ষ সত্যটা জানে, বিবাদী পক্ষ সত্যটা জানে। ইট ইজ দ্য জাজ হু ইজ অ্যাকচুয়ালি পুট ইন ট্রায়াল। জাজ সাহেবকে হচ্ছে হি ইজ অ্যাকচুয়ালি পুট ইন ট্রায়াল। তো এখানে আমি ওনার কথার সাথে বলি যে আমাদের লয়ারদের কাছেও কিন্তু, আইনজীবীদের কাছে কিন্তু ক্লায়েন্ট আসলে রিয়েল কথাটা সম্পূর্ণ সত্য কথাটা বলে না। তো ওই যে এস্টোপেলের যে কথাটা বলছিলাম, যে এস্টোপেলটা হচ্ছে তো আপনার খুবই বেসিক একটা কনসেপ্ট, যে আপনার একজন ব্যক্তি যদি কোনো একটা বর্ণনা দেন এবং সেই বর্ণনার উপর ভিত্তি করে যদি অন্য কোনো ব্যক্তি কোনো কাজ করে থাকেন, আফটার ম্যাথ যদি কোনো কিছু থাকে, সেই বর্ণনাটা তো উনি পরবর্তী সময়ে ডিনাই করতে পারবেন না। অর্থাৎ বক্তব্যের স্থিরতা অথবা একটা কথার নির্দিষ্টতার জন্য এই কনসেপ্টটা রাখা হয়েছে, যে এক এক সময় যাতে এক একজন ব্যক্তি এক একটা কথা না বলে, এবং যেই কথাটা একবার বলেছে, ধরেন একটা মামলাতে একজন ব্যক্তি বলেছেন যে কথার কথা যে এই জমিটা উনি ক্রয় সূত্রে মালিক হয়েছে, তাহলে উনি ক্রয় সূত্রেই মালিক হয়েছে। উনি অন্য কোনো মামলার ক্ষেত্রে এটা বলতে পারবেন না উনি হেবা সূত্রে মালিক হয়েছে। মানে উনি যখনই একটা স্টেটমেন্ট দিচ্ছে সেটা উনি স্টপ হয়ে যাচ্ছে, যে উনি বাড়িত হয়ে যাচ্ছে সেটাকে ডিনাই করা থেকে পরবর্তী সময়ে। কেন? বিকজ আপনি যদি এক একটা জায়গায় এক একটা বক্তব্য দেন একজন ব্যক্তি, সেক্ষেত্রে কিন্তু প্রকৃত সত্যটা আসবে না। তো ওই এটাকে বলা হচ্ছে এস্ট্রোপেল। এস্ট্রোপেল নিয়ে আমাদের এভিডেন্স একটা স্পেসিফিক বিধান আছে 115 এটা আপনার দেখে বলি, হ্যাঁ 115-16-17। When one person has by his declaration, act or omission intentionally caused or permitted another person to believe a thing to be true and to act upon by such belief, neither he nor his representative shall be allowed in any suit or proceedings between himself and such person or his representative to deny the truth of that thing. ওই যে বললাম যে একজনের বক্তব্য অথবা একজনের কথা দিয়ে যদি আরেকজন প্রভাবিত হয় এবং আরেকজন যদি সেটা দিয়ে কোনো একটা অ্যাকশন করেন, তাহলে উনি হি ক্যানট চেঞ্জ হিজ ভার্সন at the detriment of the other person. ধন্যবাদ। আমি পরের প্রশ্নে যাব, প্লিজ। ওকে, তো এবার আমরা তৃতীয় ভাগে পৌঁছে গেছি। আমাদের আর মাত্র 3টা প্রশ্ন আছে আপনার কাছে। তো আমি এই যে এভিডেন্সিয়ারি ফাউন্ডেশনস নামে আমি একটা বই পড়ছিলাম। এটা একটা বোধহয় আইরিশ কোন একটা ইনসাব কোর্টে থেকে প্রকাশিত, একটা অনলাইনে পেলাম। তো ওই বইয়ে দেখলাম যে লিখছেন লেখক যে ট্রায়াল অ্যাটর্নিজ শুড রিয়েলাইজ দ্যাট দ্য এক্সামিনেশন অফ উইটনেসেস ইজ আ টেস্ট অফ কমিউনিকেটিভ স্কিল দেন ভোকাবুলারি। পরের তো অর্থাৎ অনেক জটিল কঠিন করে উপস্থাপন করাচ্ছে সহজ করে সংক্ষিপ্ত করে উপস্থাপন করাটা, জিজ্ঞাসা করা বা বক্তব্য উপস্থাপন করা আরজিতে বা জবান ইয়াতে রিটেন স্টেটমেন্টে বা কোনো অ্যাপ্লিকেশনে হোক, যে কোনো ক্ষেত্রে যেখানে বাক্য বা ভাষার প্রয়োজন হবে, এবং সেটাই তো আমাদের মানে যাকে বলে আইনজীবীদের মূল স্কিল, ভাষা ব্যবহার করা। তো সেক্ষেত্রে এই কথাটা বলেছেন। তো কমিউনিকেটিভ স্কিলটা কতখানি গুরুত্বপূর্ণ একজন আইনজীবীর জন্য? আইনজীবীর জন্য তো কমিউনিকেশন স্কিলটা গুরুত্বপূর্ণ, আমাদের মতো জুনিয়র আইনজীবীদের জন্য সেটা গুরুত্বপূর্ণ। এটা আমি আই ক্যান সে ইট উইথ কনভিকশন যে কমিউনিকেশন স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। আই নিড নট বি অ্যান এক্সপার্ট ফর দ্যাট টু স্টেট দিস। তো বিষয়টা হচ্ছে যে কোনটা, যে এখানে আমি আমাদের প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম স্যারের কথাটা বলবো। তো মাহমুদুল ইসলাম স্যার ওনার বইয়ের প্রিফেসে যেটা একটা কথা লিখেছেন যে আমাদের সাবমিশন গুলো বা জাজমেন্ট গুলো অনেক ভার্বোজ হয়ে যায়, মানে শব্দবহুল হয়ে যায়, অনেক বেশি আননেসেসারি কথা বলা যায়। তো উনি যেটা বলেছেন যে ইট কুড বি ভেরি শর্ট। এটা হচ্ছে যে মানে এটাকে সংক্ষেপে একটা কথা, একটা বাক্য, আমরা আজকে হয়তো বা সেভাবে কথা বলছি না, মানে আমি হয়তো একটু বেশি বলে ফেলছি, কিন্তু যখন একটা ফর্মাল প্লিডিং যাবে বা ফর্মাল একটা সাবমিশন যাবে,
ফর্মাল একটা ড্রাফটিং যাবে অথবা একটা জাজমেন্ট যাবে একজন বিজ্ঞ বিচারকের, অথবা বিজ্ঞ বিচারকের যখন জাজমেন্ট যাবে, এটা প্রেসাইজ হতে হবে, কনসাইজ হতে হবে, এবং ইট হ্যাজ টু মেক সাম সেন্স। এটাকে যতটুকু সংক্ষেপের মধ্যে যতটুকু সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, সেখানে কিন্তু আমার মনে হয় যে আইনের ছাত্রের সার্থকতা। তো সেক্ষেত্রে আসলে আমাদের সিনিয়ররা সবসময় এটা বলে যে আরজি খুব বেশি বড় আরজি হলে একটা সময় হয় কি জজ সাহেবের এটার ধৈর্যটা থাকে না, বা একটা সাক্ষী, আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে যে আমাদের সাক্ষী অথবা চলছে তো চলছে, এবং অনেক সময় সময় পাওয়া যায় না কোর্টের পরিস্থিতির কারণে, আবার কিছু কিছু জায়গায় তো ধরেন সাক্ষী অনেক চলছে তো চলছে। তো এক্ষেত্রে আমি একটু আইনের বাইরে, আসলে আমাদের জন্য আইনের প্রফেশন নিয়ে আলোচনা আছে কম হচ্ছে, এখানে একটু কথা বলি। যেমন আমাদের দেশে আসলে কিন্তু আমি যতটুকু দেখেছি যে ট্রায়ালটা খুব প্রপারলি কিন্তু আসলে আমরা কন্ডাক্ট করতে পারি না। আমি ধরেন ঢাকার বাইরে আমি 4টা জায়গায় 4টা জেলাতে আমি গিয়েছি আইনজীবী হিসেবে। তো ঢাকা কোর্টে ধরেন যুগ্ম জেলা জজ কোর্টগুলোতে অত্যন্ত সবচেয়ে বেশি ট্রায়াল সহকারী জজও হয়, যুগ্ম জেলা জজও হয়। তো ঢাকার প্রথম যুগ্ম, দ্বিতীয় যুগ্ম, তৃতীয় যুগ্ম, চতুর্থ যুগ্ম, ছোট ছোট আপনার রুমের মধ্যে আপনার ধরেন শত শত আইনজীবী, শত শত বিচার প্রার্থী, এবং একজন ধরেন বিষয়টা হচ্ছে কি, ধরেন একজন জজ সাহেব একটা লেখা, একটা সাক্ষী উনি খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করবে, বা উনি যদি স্টেনোগ্রাফার দিয়ে লেখায়, এটা নিয়মটা হচ্ছে কি যে একটা সাক্ষীটা যখন লেখা হবে, এটা তাকে কাকে পড়ে শোনানো হবে, আপনার যিনি জবানবন্দি দিলেন তাকে পড়ে শোনানো হবে। উনি যদি দেখেন যে এটা সঠিক আছে, উনি সিগনেচার করবে। এখন এটা কিন্তু আমাদের ঢাকা কোর্টে এমন হয় যে একজন সাক্ষী বা আমাদের আইনজীবীদেরকে আমরা দেখা গেল জজ সাহেব সাক্ষীটা নিয়েছেন, স্বাক্ষরটা নিয়েছেন, এটা পড়ে দেখার মতো আমাদের আসলে সময় থাকে না। অথবা ধরেন আপনি একজন আইনজীবী, যে আপনি বললেন কমিউনিকেশন স্কিল বা কোর্ট ক্রাফটম্যান যেটাকে বলে, যে উনি খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়ে গেছেন, উনি যে মামলাটা প্রেজেন্ট করতে যাবেন, উনি যখনই একটা মামলা একটু লিঙ্গার করছেন সাক্ষীটা, দেখা গেল পিছনে 10 জন আইনজীবী 20 জন আইনজীবী বসে আছেন তাদের মামলার জন্য, দেখা গেল তখন একটা সাইড টক এসে ভাই সংক্ষেপ করেন। মানে বিষয়টা হচ্ছে এটা একটা সমস্যা। আবার মফস্বলের ক্ষেত্রে যেটা হয় যে মফস্বলের ক্ষেত্রে আপনার মামলার সংখ্যাটা অনেক কম বা সময় অনেক বেশি থাকে, সেক্ষেত্রে খুব আননেসেসারি এমন ভাবে সাক্ষ্যগুলো হয়। আমরা স্পেশালি যখন হাইকোর্টে বিভিন্ন মামলা পাই, আমি তো এখন অনেক জুনিয়র, কিন্তু যখন এই ক্ষেত্রেও দেখেছি, জুনিয়র অবস্থাতে আমি দেখেছি যে যখন হাইকোর্টে মামলাগুলো আমরা পাই, সাক্ষীগুলো পড়ে দেখি যে আননেসেসারি দীর্ঘ করে মূল যে আপনার পজিটিভ কেস ছিল সেখান থেকে আসলে মামলাটা অনেকখানি দুর্বল হয়ে গেছে। তো এটা আসলে ধরেন যেটা বলবো যে ওভার পপুলেশনের একটা সমস্যা। ধরেন একজন জজ সাহেবের পক্ষে আমরা এক্সপেক্ট করি যে একজন জজ সাহেব সবকিছু সুন্দরভাবে লিখবে, তো আমরা এমনও সাক্ষী পাই জজ সাহেবদের হাতের লেখা রিট্রাইভ করার আসলে কোনো সুযোগই নাই। যেমন ধরেন আপনার গত সপ্তাহে হাইকোর্ট ডিভিশন আমাদের সুপ্রিম কোর্ট থেকে একটা স্পেসিফিক ডিরেকশন এসছে যে আমাদের বিজ্ঞ নিম্ন বিচারিক আদালতের যারা জজ সাহেব, তারা যখন হ্যান্ড রিটেন কিছু লিখবে, ইট মাস্ট বি লেজিবল, এটা যাতে স্পষ্ট বোঝা যায়, এবং সেটা একটা টাইপড কপি দিতে হবে। তো আমরা কিন্তু হাইকোর্টে আমরা আইনজীবীরা কিন্তু এটা টাইপ করে তারপরে দেই। এখন এটা তো বলে, আমি কথাটা বলে ফেললাম যে বিজ্ঞ বিচারক বৃন্দ যেটা লেখেন, অনেক সময় আমরা সিভিল মামলার সাক্ষ্যগুলো হাতের লেখা রিট্রাইভ করতে পারি না, বা ক্রিমিনাল মামলা এমন ভাবে টানাভাবে লেখে রিট্রাইভ করতে পারি না। এখন আমরা যদি বাস্তবতাতে ঢুকি, একজন বিজ্ঞ বিচারক একটা মামলার সাক্ষী কিন্তু করছেন না, নিয়ম হচ্ছে 4টা মামলা সর্বোচ্চ সাক্ষী করবেন। এমন হচ্ছে যে একজন মামলা ঢাকা কোর্টে এমন হয়েছে যে উনি 20টা সাক্ষী নিয়েছেন। তো এটা তো একটা আসলে হিউম্যান, আপনার কি বলবো যে একটা দেয়ার ইজ থ্রেশহোল্ড অফ হিউম্যান ক্যাপাসিটি। সো যেটা হয় যে আলটিমেটলি হয়তো প্রথম 5টা 6টা উনি ঠিক মতো লিখেছেন, আস্তে 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 ডিবেট করে শেষের দিকে আর ধরেন এটা লেখার মতো অবস্থা থাকে না। তো এই জিনিসগুলো আসলে হয় কি, ধরেন আপনার আস্তে আস্তে একটু ভালো হচ্ছে অবস্থা, কিন্তু আপনার কমিউনিকেটিভ স্কিলের জায়গাটা হচ্ছে ওখানেই, যে একজন আইনজীবী তার যে অবস্থানটা সেটা ঢাকা কোর্টের মতো যদি খুব বিজি কোর্ট হয়, সেক্ষেত্রে তাকে উনি তখন ওই যে গোল্ডেন রুল অফ এটা পরে উনি ভাববেন যে আমি 1 ঘন্টা রাখবো, এই জেরা করবো, আমি অনেক কোশ্চেন নেবো, তাহলে কিন্তু হবে না। আবার উনি যদি ধরেন কথার কথা উনি মফস্বল এমন একটা কোর্টে গেলেন যেখানে সময় আছে, সুযোগ আছে, তো ওনার এই কোর্ট ক্রাফটম্যানশিপ দেখানোর, সেক্ষেত্রে উনি অবশ্যই এটা ওভাবে করবে। ইট শুড বি টেইলর মেড, আমার কাছে যেটা মনে হয়, ইটস মাই হাম্বল অপিনিয়ন, যে এটা ইট শুড বি টেইলর মেড, এটা লয়ার ডিসাইড করবে। পদ্মা সেতু হয়ে গেছে, আমি আমার বাড়ি ফরিদপুরে যেতে পারবো, ওখানকার কোর্টে এটা প্র্যাকটিস করার চেষ্টা করবো। প্লিজ যাই হোক, প্লিজ। আচ্ছা, এরপরের প্রশ্ন যে যোগাযোগ দক্ষতার পাশাপাশি প্রস্তুতিও গুরুত্বপূর্ণ। একজন উকিল নিজেকে সাক্ষ্য এবং সাক্ষীকে কিভাবে প্রস্তুত করবেন? এইটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা নিজেরাও সবসময় করতে পারি না সময়ের অভাবে। তো প্রস্তুতিটা হচ্ছে সবকিছু। আমাদের সিনিয়ররা সবসময় যেটা বলেন যে আমরা সবসময় দেখে আসছি যে তিনি ভালো সিনিয়র যিনি প্রস্তুত। মানে এখানে আসলে আইনজীবী থেকে আইনজীবীর মেধাগত পার্থক্যটা অবশ্যই থাকে, কিন্তু সেটা আসলে খুব কম। আমি আমার এই
আমার যতদিন হয়েছে ওকালতে, আমি এই গত 12-13 বছর দেখেছি যে আপনার যিনি ভালো সিনিয়র উনি হচ্ছেন হি ইজ মোর প্রিপেয়ার্ড। ওই প্রিপারেশনটা থেকে তাকে উনি হি বিকামস জিনিয়াস ডে বাই ডে। আর এই প্রিপারেশনটা আমরা হয়তো বা জুনিয়র অবস্থায় নিতে পারি না। এখানে অনেক ব্যাপার স্যাপার আছে যেটা হয়তো বা লাইভে সময় কভার করবে না, বা আমাদের সাক্ষ্যায়নের মতো জিনিসটা হয়তো বা নাই। যে ধরেন একজন আইনজীবী যদি একটা মামলাতে প্রপার ফিজ পান, উনি ওই মামলাটাতে যে যতটুকু সময় দিতে পারবেন ওই সময়টুকু আসলে আমাদেরকে অ্যালাউ করে না, মানে ক্লায়েন্ট অ্যালাউ করে না, অথবা আমাদের অনেক মামলা গ্রহণ করতে হয় সবারই। কারণ হচ্ছে আমাদের ফিজটা হচ্ছে, এদেশের লয়ারদের ফিজটা হচ্ছে যে কি বলবো, যে ইট ইজ আওয়ার সাবমিশন হচ্ছে ইজ নট প্রপার আর কি। ওকে, যারা প্রপারলি প্র্যাকটিস করেন, তো যেটা হয় যে তাকে আমাদের দেশের ঢাকার বাইরেও ধরেন একটা সাক্ষী নিয়ে যে ফিজ দেওয়া হয়, এটার এফোর্টটা হয় কি যে ওনাকে হি হ্যাজ টু রান দিস চেম্বার, তার জন্য তাকে অনেক বেশি মামলা টেক আপ করতে হয়। তো তখন হয় কি যে কোয়ালিটিটা ডেভিয়েট করে। আবার আমাদের দেশের যারা মক্কেল তারা একটা ধরেন এত গুরুত্বপূর্ণ একটা বিষয় জমির, উনি এটাতে ইনভেস্ট করবে, ওই টাকাটা উনি দিতে ইচ্ছুক না। আবার অন্যদিকে এমনও দেখেছি আমরা যে ধরেন অত্যন্ত গরিব মানুষ, তিনি হয়তো তার আসলেই তার জমি বিক্রি করে বা গরু ছাগল বিক্রি করে সামান্য কিছু টাকা নিয়ে আসছেন। তো এটা কিন্তু আসলে খুবই কি বলবো যে খুবই ট্রিকি, বাট দ্য গোল্ডেন রুল ইজ বেটার টু অলওয়েজ বি প্রিপেয়ার্ড, যে সর্বোচ্চ ভালো প্রিপারেশনটা নিয়ে যাওয়া উচিত। এখানে আরেকটা কথা বলি, আমাদের যেমন ধরেন আমাদের যখন ট্রায়াল গুলো শুরু হয়, আমাদের কিন্তু সিপিসিতে বা সিআরপিসি প্রভিশন আছে যে একটা ওপেনিং স্পিচের, যে একজন বিজ্ঞ আইনজীবী তিনি বিজ্ঞ বিচারকের সামনে তিনি ইন শর্ট উনি বলবেন যে উনি কিভাবে মামলাটা প্রমাণ করবেন এবং ওনার মামলাটা কি। তো আমি এই যে 4-5টা জেলাতে আমি গেছি, আমি কিন্তু কোথাও দেখিনি যে একটা ট্রায়ালে ওপেনিং কোনো স্পিচ আছে। হয়তো বলে যে স্যার এটা এই মামলা বা ইওর অনার এটা এই মামলা, কিন্তু ওপেনিং যে স্পিচটা যেটা আমরা ধরেন বিভিন্ন মুভিতে দেখে থাকি, সেটা কিন্তু আমাদের দেশে সামহাউ আইনের বিধান থাকা সত্ত্বেও কিন্তু কোনো ওপেনিং স্পিচটা দেওয়া হয় না, অ্যালাউ করা হয় না। তো এরপরের প্রশ্নে যাব। জি 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 প্লিজ। আমি এখন নিয়াতে আছি, আপনি কি বিরাম নিচ্ছেন নাকি আপনি আরো কিছু বলার জন্য? ঠিক আছে। তো আমাদের সর্বশেষ প্রশ্ন, আমার দিক থেকে সর্বশেষ প্রশ্ন, দর্শকদের আরো কিছু প্রশ্ন আছে, তো সেগুলো আমার দিক থেকে সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে 150 বছর পর সম্প্রতি এই আইনে কিছু পরিবর্তন হয়েছে, এটা নিয়ে কিছুটা আলোচনা ইতিমধ্যে হয়েছে। তো ব্যাপারটি কিভাবে মূল্যায়ন করবেন? আইনজীবীরা ইতিপূর্বে এই প্রয়োজনীয়তা অনুভবটা করেছে কিনা যে পরিবর্তন আনা দরকার? সবসময় ছিল। এটা আসলে মূলত হচ্ছে যে ডিজিটাল যে নতুন মেথড এসছে বা ডিজিটাল টেকনোলজি আসছে, সেখানে যে সমস্ত ফ্যাক্ট গুলো আসছে, সেখানে যে সমস্ত বিষয়গুলো আসছে, সেগুলিকে অ্যাডমিসেবল করা খুব সিম্পল। তো যেই অ্যামেন্ডমেন্ট এসছে, এটা ধরেন আমরা বলছি যে আমাদের যেহেতু অতি কথনটা খুবই অভ্যাস, যে আমরা বলছি যুগান্তকারী, এটা আসলে যুগান্তকারী না, এটা হচ্ছে যুগোপযোগী একটা পরিবর্তন, যুগান্তকারী পরিবর্তন না। বিকজ এটা ইন্ডিয়াতে ধরেন অনেক আগে এসছে। এটা মানে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে, মন্ত্রী মহোদয়কে, যেটা অবশ্যই সেটা করা হয়েছে। এটা ইট কুড বি ডিলেড মোর, ইভেন মোর, আরো দেরিও করা যেতে পারতো। তো এটা বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন যে ভিডিও অডিও বা ধরেন একটা ডিজিটাল ফুটপ্রিন্ট বলেন বা একটা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যে কোনো কিছু থাকে, এইটাকে আগে অ্যাডমিসেবল হিসেবে দেখা হতো না। ধরেন একটা খুনের মামলা ভিডিও হয়েছে, বাট সেটা আমাদের সাক্ষ্য আইনটাতে 1872 সালে সাক্ষ্য আইনে এটাকে সামহাউ এটা অ্যাডমিসেবল হতো না। তো বিজ্ঞ বিচারক বা জজ সাহেবরা কিন্তু সবসময় এটাকে অ্যাপ্রিসিয়েট করতেন যদি কোনো ডিজিটাল মেথড থাকে, কিন্তু এইটা আপনার অ্যাডমিসেবল ছিল না। তো বর্তমানে যে রিসেন্টলি যে অ্যামেন্ডমেন্ট এসছে, এটা খুবই একটা কি বলবো যে যুগোপযোগী এবং মাচ অ্যাওয়েটেড একটা অ্যামেন্ডমেন্ট। এবং এই অ্যামেন্ডমেন্ট আসার মাধ্যমে যেটা হয়েছে, এটা ভবিষ্যতে মামলা প্রমাণের ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করবে। তবে আমি এখানে একটা কথা বলে রাখি যে যেখানে খুব দ্রুত টেকনোলজি পরিবর্তন হচ্ছে, এআই একটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারগুলো চলে আসছে, আমি সেটা এক্সপার্ট না, বাট আমি পড়েছি যে তখন এখানে সুপার এডিটেরও একটা ব্যাপার চলে আসছে। ধরেন আপনার এই যে আমার বা আপনার যে কথার বক্তব্য, এইটাকে আপনি পিস করে নিয়ে এটা হয়তো বা যে বক্তব্যটা আপনি বা আমি দিইনি বা আরেকজন দেয়নি, সেটা কিন্তু আপনার ডিজিটাল একটা ডিভাইস করা যেতে পারে। তো আলটিমেটলি কিন্তু ইটস হিউম্যান মাইন্ড, জজ সাহেবের হিউম্যান ব্রেন হু উইল আলটিমেটলি ডিসাইড। তো ডিজিটাল একটা ওয়ে আসছে, দেখেই যে ধরেন একটা ভিডিও বা অডিও আসছে যে এটা যে সঠিক, এটা কিন্তু ধরেন 10 বছর বা 20 বছর পরে, এখন কিন্তু হয়তো সঠিক, বা ধরেন 10 বছর বা 20 বছর পরে উইথ মোর অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি হয়তোবা সেটাও একটা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তখন কিন্তু আপনার যে ডিপ এডিট বলে বা সুপার এডিট বলে, ওইটাকে বোধহয় একটু আরো যাচাই বাছাই করার প্রয়োজন থাকবে হয়তোবা। হ্যাঁ, এমনকি এখনো যদি যেটা হয় যে মানুষের বক্তব্য কেটে নিয়ে ভাইরাল করা যদি হয়, মানে মূল বক্তব্য পুরো বক্তব্য না বুঝে
অল্প অংশ যদি উপস্থাপন করা হয় তাহলে ভুল বার্তা যাবে। এমনকি যেটা আমাদের ফ্যাক্ট যে নিয়ে যেটা আলোচনা করছিলেন, যে ফ্যাক্ট হচ্ছে যেটা আমরা দেখছি শুনছি। আমি একটা মুভি বারবার দেখছি, বিশেষত ওই মুভিটারও এই বছর 50 বছর হলো, তো সেটা হচ্ছে আলফ্রেড হিচককের ফ্রেঞ্জি। ওখানে দেখা যাবে যে একটা রুমের মধ্যে একজন টেবিলের উপরে থাপ্পড় দিচ্ছে, মনে হচ্ছে যার সাথে কথা বলছে তাকে থাপ্পড় দিচ্ছে। তো এটা পুলিশকে বলছে, পুলিশ তখন ওই যে অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে একটা ধারণা হচ্ছে এ হচ্ছে খুবই ভায়োলেন্ট, সুতরাং এ খুন করবে। তো এই যে মানে আমাদের ইন্দ্রিয় যে ফাঁকি দিতে পারে সে বিষয়ে তো আছেই, এবং এই বিষয়টা তো আর কেটে ছেটে তো আরো ইয়া করা যায়, সাক্ষীকে বিকৃত মানে সাক্ষ্যকে আমাদের বিকৃত দেশে করা একটা যায়। বিষয় হচ্ছে আমরা তো খুবই পারসেপটিভ। এখানে আপনি যদি মুভির কথা বললেন, এই যে ধরেন আমি এই কথাটা অনেক জায়গায় বলেছি, আপনার আমাদের দেশে আসলে আমরা না জেনেই কিন্তু অনেক স্কিল থাকি। আমাদের ধরেন আর একটু পড়াশোনা সবাই যদি করি, হয়তো আমাদের এটা প্রপারলি আমরা আরো ইউটিলাইজ করতে পারি। যেমন একটা খুব বিখ্যাত একটা মুভি আছে ক্রেমার ভার্সেস ক্রেমার। এই কথা আমি অনেক জায়গায় বলি যে এটা একটা ফ্যামিলি মানে একটা মামলা নিয়ে, ফ্যামিলি স্যুট নিয়ে একটা মামলা, খুবই বিখ্যাত ইউএস এর একটা মামলা। একটা বাচ্চার কাস্টাডি নিয়ে আর কি, সিঙ্গেল ফাদারের জার্নি সেটা দেখানো হয়। তো ক্রেমার ভার্সেস ক্রেমার, তো ক্রেমার ভার্সেস ক্রেমার ইজ মাচ হাইপড এন্ড মানে মাচ সেলিব্রেট একটা মামলা। কিন্তু আমাদের এই ঢাকার 13তম সহকারী, 12তম সহকারী, 15তম সহকারী যে তিনটা ফ্যামিলি কোর্ট আছে, সেখানে প্রতিদিন শত শত ক্রেমার ভার্সেস ক্রেমার হচ্ছে। মানে আমরা কিন্তু না জেনেই কিন্তু তার চেয়ে অনেক বেশি স্কিল রয়েছে, ধরেন আইনজীবী বলেন, সাক্ষী বলেন এবং বিজ্ঞ বিচারক তো অবশ্যই অনেক ভালোভাবে কিন্তু সবকিছু করছে। তো যেটা সমস্যাটা হচ্ছে যে যেটা বললাম যে ওভার পপুলেশনের কারণে, মামলার সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে ওই ডেভিয়েশন গুলো হয়। ওটা আস্তে আস্তে কমে আসবে। মানে যেমন ধরেন আমরা সিভিল মামলা বলতেই বুঝি কিন্তু জমির মামলা, আসলে কিন্তু ইট শুড বি এ টিনিয়েস্ট পার্ট অফ সিভিল মামলা। যে আমাদের সেকশন 9 যেটা আছে সিপিসির, এটা আমরা যে ভুলেই যাই যে এটা মানুষের রাইটস বা টাইটেল নিয়ে একটা মামলা, তা আমরা শুধুই ভেবেছি যে জমিনের মামলা। তো এটা আস্তে আস্তে ধরেন যে জরিপগুলো হচ্ছে এখন অনেক বেশি ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, এগুলো আস্তে আস্তে অনেক কিছু কমে যাবে এবং অনেক বেশি প্রপার হয়ে যাবে আস্তে আস্তে। এবং জমিন মামলা হয়তো একটা জিনিস ইন্ডিকেট করে যে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে পুঁজিবাদের বিকাশটা এখনো পুরোপুরি ঘটেনি। যাই হোক, এটা তাত্ত্বিক ব্যাপার, অন্য কোনো ফোরামের জন্য সেটা তোলা থাক। যাই হোক, তো আমার দিক থেকে প্রশ্ন করা শেষ। এবার দর্শকদের কয়েকটা প্রশ্ন আছে। তো ধন্যবাদ দর্শক, আপনারা প্রশ্ন করেছেন, কারণ এটা আপনাদের জন্যই, আপনারা আপনার কনসেপ্ট গুলো বুঝে নেবেন। তো এই হচ্ছে প্রথম একটা প্রশ্ন মোহাম্মদ কাউসার ইসলাম করেছেন, যে সাক্ষীকে ক্রস এক্সামিনার করার ক্ষেত্রে কোন বিষয়গুলো, মানে যে বিষয়গুলি সম্পর্কে বা কোনো কৌশল অবলম্বন করার প্রয়োজন, করার উপায় নিয়ে দয়া করে আলোচনা করুন। সরি, আমি তো একটু অন্ধ, মানে আমি চোখে একটু কম দেখি। আমি যদি একটু হেল্প করি আপনাকে, সাক্ষীকে ক্রস এক্সামিনেশনের বিষয়াবলী সম্পর্কে বা কোনো কৌশল অবলম্বন করার উপায় নিয়ে যদি দয়া করে আলোচনা করলে অনেক উপকৃত হব। এইটা হচ্ছে আমার প্রশ্নটা। এটা তো আসলে আমরা যেটা বলছি যে মানে ক্রস এক্সামিনেশনের যে গ্রাউন্ড রুলটা হচ্ছে যে আপনার আপনার যে কোনো বিষয়ে আপনি জেরা করতে পারেন, সেটা স্ক্যান্ডালাস যদি না হয়। যদি স্ক্যান্ডালাস হয় সেক্ষেত্রে আদালত থামিয়ে দিতে পারে। এখানে মূল বিষয়টা হচ্ছে যে এখানে আসলে একটা যিনি মামলাটা পরিচালনা করবেন তার মাথার মধ্যে একটা প্রেমিস থাকতে হবে যে আমি আসলে কোন জায়গাটাতে নিতে চাচ্ছি বা আমি কোন জিনিসটা রিট্রিভ করে নিয়ে আসছি। তো যেটা আমি ক্রস এক্সামিনেশনে যে প্রশ্নটা আমার এগেনস্টে যাবে, সেটা আমি খুব বিজ্ঞের মতো ক্রস এক্সামিনেশন করে দেখা গেল যে উত্তরটা আমার এগেনস্টে চলে আসছে, তাহলে সেই কোশ্চেনটা না করাটাই বোধহয় ভালো। তার চেয়ে বরং স্পেসিফিক যদি আগে থেকে নিজে আমরা হয়তো যেটা হয় যে আমাদের সিনিয়ররা বলেন যে কিছু প্রশ্ন উত্তর লিখে নিয়ে গেলে আর ওখানে ইনস্ট্যান্টলি যেটা মাথায় আসে, তো একটা প্রেমিস দাঁড় করানো যে আমি যেই মামলাটা আমি যেই ওয়েতে প্রমাণ করতে চাচ্ছি ওইটার জন্য কোন কোন পয়েন্ট গুলো দরকার। এটা আসলে খুবই একদম কথা হচ্ছে, আই এম নট এ প্রপার এক্সপার্ট টু আনসার দিস, বাট আমার ছোট্ট অভিজ্ঞতার আলোকে আমি কথা বলছি যে মাথার মধ্যে থাকতে হবে যে আমি কোন জায়গাতে আমার সাক্ষীকে, আমার আমার যে অপোনেন্ট সাক্ষী তাকে আমি কোথায় নিয়ে যেতে চাচ্ছি। তো তাকে আস্তে 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 করে ওই জায়গাটাতে নিয়ে যেতে হবে যে প্রকৃত সত্যটা উদ্ঘাটন করার জন্য। যেমন ধরেন একজন কেউ দলিলের একটা কথা বললো যে অমুক অমুক সালে একটা দলিল করা হয়েছে, তো আপনার কাছে মনে হচ্ছে যে উনি দলিলের সাক্ষী, ওই সময় তো তার বয়স কথার কথা যে 6 বছর ছিল বা 7 বছর ছিল। তো আপনাকে ওই প্রেমিসটা এস্টাবলিশ করতে হবে যে আচ্ছা আপনি পড়াশোনা করেছেন কিনা, কত সালে আপনার এসএসসি পাস হয়েছে, বা আপনার ছেলে মেয়ে কয়জন। তার মানে হচ্ছে আপনার বয়স তো প্রায় 50। সেক্ষেত্রে এই দলিলটা হয়েছে আপনার আজকে থেকে 45 বছর আগে, তখন আপনি কি 5 বছর বয়সে কি আপনাকে কি সাক্ষী নিবে কিনা। মানে ওই আস্তে 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 ওই বিষয়টা একটা পার্টিকুলার ডেস্টিনিটা সামনে রেখে ওই জায়গাটাতে আস্তে আস্তে নিয়ে যাওয়া, এটাকে বলা হয় যে কেসের প্রিপারেশনটা, যে আগে থেকে মাথায় থাকতে হবে যে আমি কোনটা নিয়ে আসবো। যেমন আমার একটা উদাহরণ কথা বলি, আমি
একটা 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 মামলাতে, দলিল বাতিলের একটা মামলাতে আমি বিবাদী পক্ষে ছিলাম। তো সেখানে যেটা হয়েছিল যে দুই ভাইয়ের মধ্যে মামলা। সেখানে আপনার বড় ভাই, মানে ছোট ভাই তার অর্জিত টাকা দিয়ে একটা জমি কিনে, কিন্তু বড় ভাইয়ের উপর ইনস্ট্রাকশন ছিল যে জমি দলিলটা ছোট ভাইয়ের নামেই হবে, কিন্তু বড় ভাই দলিলটা তার নামে করে ফেলে। পরবর্তী সময় আত্মীয় স্বজনের চাপে বড় ভাই একটা হেবা করে দেয় ছোট ভাইয়ের নামে, যিনি আসলে জমির প্রকৃত মালিক হওয়ার কথা। তো পরবর্তী সময় দেখা যায় যে উনি, যিনি হেবা করেছেন ছোট ভাইয়ের নামে, তিনি নিজেই আবার মামলাটা করেছেন দলিল বাতিলের মামলা। তো সেই মামলাতে আমি বিবাদী পক্ষে আইনজীবী ছিলাম। তো সেই মামলাতে আমি, উনি যিনি আহ, বাদী ছিলেন তিনি ছিলেন একজন স্কুলের শিক্ষক। তো জমিটা একটু আপনার, এবং টিউশনি করাতেন একটা পর্যায়ে। তো জমিটা একটু ধরেন খুব বেশ আহ, ভালো একটা জায়গাতেই। তো আমি তাকে কিন্তু প্রশ্ন করা শুরু করেছিলাম যে আপনার পেশা কি। সম্মানের সাথে কথা বলেছি, মানে যেটা করতে হবে যে তাকে খুব অসম্মান করতে হবে না সেটা না। আমি বলছি উনি শিক্ষক ছিলেন, আমি বলেছি আপনি আহ, কয়টা টিউশনি করতেন, কত টাকা দিত। এইটা করতে করতে আমি যেটা প্রেমিসটা আমি নিয়ে যাচ্ছিলাম যে ওনার পক্ষে 1990 সালে বা 1995 সালে ওই টাকা ছিল না টিউশনি করে একটা ঢাকার অভিজাত এলাকাতে এই জমি কেনাটা ওনার পক্ষে সম্ভব ছিল না। তাহলে আমার প্রেমিসটা হচ্ছে কি যে আমি তাকে স্টাবলিশ করব যে এই জমিটা কেনার আর্থিক সঙ্গতি তার ছিল না বা এখনো নাই, কাজে এই জমির টাকাটা অন্য কেউ দিয়েছে, এটা একটা প্রিজাম্পশনটা নিয়ে আমি আগাচ্ছিলাম। আমি কিন্তু আমার জায়গা মতো চলে গেছিলাম। এটা পরবর্তী সময় উনি আর কোর্টে আসেন নাই, উনি পরে কমিশনের সাক্ষী নেওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন। আমি যেটা বলছিলাম যে ধরেন এটা একটা ছোট একটা এক্সাম্পল দিলাম, যারা সিনিয়র তারা হয়তো আরো অনেক এক্সাম্পল দিতে পারবেন, যে একটা মাথায় একটা প্রেমিস রেখে ওখানে তাকে আস্তে আস্তে নিয়ে যাওয়া প্রকৃত সত্যটাকে উদ্ঘাটন করার জন্য। আল মাসুদ প্রধান একটা প্রশ্ন করেছেন, কিন্তু আমার মনে হচ্ছে ওনার প্রশ্নটা এত বড় ছিল যে কমেন্টে সেটা আটেননি, সুতরাং প্রশ্নটা বোধহয় বোঝা যাবে না পুরোটা। দুঃখিত। তারপরে আমি এখানে উপস্থাপন করছি, দেখি বক্তা আমাদেরকে এটা ছাড়িয়ে যাচ্ছে, এটা এত বড় প্রশ্ন। হ্যাঁ, আমি তাহলে পড়ে শোনাই। আমি 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 আপনাকে একটু সহযোগিতা করি। সাক্ষ্য আইন 1872 সেকশন 59 অনুযায়ী দলিলে বিষয়বস্তুবাদের সকল বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। এর মধ্যে দুটো ব্যতিক্রম সেকশন 63 এবং 22, এগুলো হচ্ছে সাক্ষী যে দলিল দেখেছে সের উপর সাক্ষী দেওয়া যাবে। প্রশ্ন হচ্ছে যে এক্স ওয়াই এর কাছ থেকে 31% জমি কিনেছে, দলিলে 30%। কিছুদিন পর ওয়াই মারা গেছে, দেখতে পাওয়া দলিলে 1% কম। ডি সাক্ষী হিসেবে আছে। ডি এখানে কোন সেকশন উপর সাক্ষী দিবে? 22-63 উপরে দলিল 31% লেখা আছে, তাই দোষে দলিল লেখা আছে 31%। তারপর বাকিটা বোধহয় এখানে আসেনি। এইটুকু থেকে কি কোনো উত্তর বা প্রশ্ন কি সম্পর্কে আন্দাজ করা যায়? এটা এটা এইটা উনি যেটা বলেছেন, উনি অলরেডি হিজ মানে ইনফর্ম, কিন্তু বিষয়টা হচ্ছে যে ধরেন এখানে সাক্ষী, আপনার সাক্ষীর কাজটা হচ্ছে শুধুমাত্র এক্সিকিউশনটাকে নিয়ে আসলে সাক্ষ্য দেওয়া, যে যারা দুই পক্ষে ছিলেন তারা প্রপারলি এক্সিকিউশন করেছেন কিনা বা কতটুকু সম্পত্তি হয়েছে আপনি জানেন কিনা। তো এখানে যিনি সাক্ষী আছেন তার অবশ্যই মৌখিক সাক্ষ্য দেওয়ার সুযোগ থাকবে, কারণটা হচ্ছে যে দলিলের সাথে একটা ডেভিয়েশন এসছে, এবং উনি অবশ্যই এই কথাটা বলতে পারবে যে আমি দেখেছিলাম যে 30% দেওয়া হয়েছে, কিন্তু এটা পরবর্তী 31% দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তী সময় মাপযোগে দেখা গেল 30%। কিন্তু এইটা দালিলিক সাক্ষীর প্রাধান্যটাই বেশি পাবে আর কি, সেকশন 91 অনুযায়ী যেটা আছে। যে আমার যতটুকু আমি বুঝতে পারছি, সেকশন 91 অনুযায়ী দালিলিক সাক্ষীর যে মৌখিক সাক্ষীর চেয়ে দালিলিক সাক্ষ্যটা কিন্তু এখানে একটু বেশি প্রাধান্য পাবে। তো এই ছিল দর্শকদের প্রশ্ন। আমাদের যাকে বলে আলোচনা, আড্ডা, আলাপ যাই বলি না কেন, এটা শেষের দিকে চলে এসেছে। আমার বক্তা দারুণ আলোচনা করেছেন। উনি বলছিলেন যে সেকশন উল্লেখ করেনি, কিন্তু উনি ওটা না করে এত সুন্দরভাবে গল্পের ছলে বলেছেন, যেটা আরো অনেকের ক্ষেত্রে ভীতি কাটিয়ে দেয়। অনেক ক্ষেত্রে যখন তাকে যদি আমি আমার ফার্স্ট ইয়ারে পেতাম এরকম যে সেকশন মুখস্থ করার যে এক ধরনের প্যারা, এটা যদি আমার মধ্যে ভীতির সৃষ্টি না করতো, তাহলে হয়তো আমি আরো বেশি স্বতঃস্ফূর্ত ভাবে শিখতে পারতাম। যেমন কিভাবে প্রিন্সিপালস গুলো সাজিয়ে একটা আইনটা ডেভেলপ করে এবং বিভিন্ন বিধানে সেই প্রিন্সিপাল গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই যে একটা দৃষ্টিভঙ্গি বা এই যে পড়ানো বা বক্তৃতার ধরন বা আলাপের ধরন, এটা চমৎকার লেগেছে। পাশাপাশি আমাদের বক্তার উপস্থাপনাও চমৎকার। তো সব মিলিয়ে আমি আমি নিজে অনেক উপকৃত হয়েছি, আশা করছি দর্শকরাও অনেক উপকৃত হয়েছেন, উপভোগ করেছেন এই আজকের পর্বটা। বক্তাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমার দিক থেকে বক্তার প্রতি আমন্ত্রণ থাকবে যে আমরা যদি ভবিষ্যতে আমাদের ক্ষুদ্র আয়োজনে বক্তাকে যেন আবার পাই।
অনেক ধন্যবাদ জনাব জহিরুদ্দিন, এবং আমি খুবই কৃতজ্ঞ আপনার এই সমস্ত, আপনি যে সমস্ত কথা বলেছেন আমার সম্পর্কে, আমি হয়তো সেটা যোগ্য না, বা আপনি বলেছেন, সেটার জন্য আমি ধন্যবাদ জানাই আপনাকে। তবে একটা কথা এখানে একটু বলে রাখি যে আসলে এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যে আমরা আজকে যেটা আলোচনা করেছি এটা হচ্ছে যে আমাদের বেসিক যে একটা ফাউন্ডেশন বা আলোচনা, কিন্তু আসলে ধরেন একজন প্রকৃত আইনের শিক্ষার্থী বা ভালো আইনজীবী হতে হলে কিন্তু আসলে আমাদের ওই পরবর্তী যে জায়গাটা আসলে মানে সেকশন ওয়াইজ পড়া বা মুখস্থ করা, মুখস্থ করা বলবো না, যে একজন যে আমাদের কথা বলাই থাকে যে একজন গুড লয়ার নিড টু নো ওয়্যার দ্য ল ইজ, নট এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য ল। তো এটার সাথে হয় কি যে এটা আমরা এটাকে খুবই আসলে ভাবে দেখি আর কি, ধরেন এটাকে লিটারালি দেখি আর কি, মানে ভাবি যে আসলে না পড়েই বোধহয়, আমি শুধু জানি যে সেকশন 151 এখানে আছে, আমার কাছে তো বই আছেই। ব্যাপারটা আসলে এরকম না, একটু বোধহয় আমাদের সবারই পড়াশোনাটা বোধহয় একটু বাড়ানো দরকার। এবং হচ্ছে যে যেটাকে বলছিলাম যে বিশ্ববিদ্যালয়গুলোতেও আর কি পড়াশোনা শুধুমাত্র একটা খাতা ভাঁজ করে নিয়ে যাওয়ার যে প্রবণতা বা সবার মধ্যে, ওইটা থেকে বের হয়ে আসতে পারলে হয় কি যে যখন অপোনেন্ট পক্ষের লয়ারও খুবই লার্নেড বা জজ সাহেব খুবই লার্নেড, তখন আমরা আইনজীবীরা অটোমেটিক্যালি এটাকে ভালো প্রিপারেশন নিয়ে থাকি, কারণ আমাকে তো ওখানে ফেস করতে হবে। তো আমি এই কথাটা জাস্ট এই জন্য বলা যে আমরা আসলে দুইটাই খুবই গুরুত্বপূর্ণ, যে জিনিসটা কনসেপ্টটাও বোঝা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি হয়তো বা একটু পড়াশোনাটা বা বিদ্যা শিক্ষাটাও একটু সমান বা বেশি গুরুত্বপূর্ণ পরবর্তী সময়ে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক। আপনারা এই 90 মিনিট হয়ে গেছে, এই 91 মিনিট হয়ে গেল। তো এই 91 মিনিট ধরে আপনারা শুনছিলেন, এবং যারা শুনতে পারেননি বা অল্প শুনে কোনো কারণে চলে গেছেন, পরে আপনারা দেখে নিতে পারবেন, এটা পেজে থাকবে। আপনারা পরবর্তী আয়োজনে আশা করি আমাদের সাথে থাকবেন, সেটা বলে আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।